দুদিন পেরিয়ে গেছে। অ্যালিসা এখনও টর্চার সেলের ঠান্ডা অন্ধকার দেয়ালের মাঝে বন্দি। তার প্রতিটা নিঃশ্বাস যেন এক ভয়ানক নির্জনতার সাক্ষী। এই সময়ের মধ্যে জ্যাসপার তার সিদ্ধান্ত বদলায়নি। অ্যালিসা এবং সিলভাকে একসঙ্গে ভেনাসে পাঠানোর ব্যবস্থা চলছে। থারিনিয়াস ইতিমধ্যে অক্সিজেন, হাইড্রোজেন এবং কার্বন সংগ্রহ করে ভেনাসে রওনা দিয়েছে। সে ফিরে এলে তাদের পাঠানোর কাজ সম্পন্ন হবে। পাহাড়ের ওপর গ্লাস হাউসে নিজের কক্ষে ফিওনা এক কোণে বসে আছে। তার মন অনেক ভারী। মাঝে মাঝে তার গ্র্যান্ডপার কথা মনে পড়ে। মিস্টার চেনসিং, যিনি এই মুহূর্তে ফিওনার খুব নিকটে, তবুও ফিওনাকে সামনে দেখার জন্য অপেক্ষা করছেন। সেই আশায় তিনি জ্যাসপারের প্রতিশ্রুতিকে আঁকড়ে ধরেছেন। মিশন শেষ হলে ফিওনাকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু ফিওনা কি ফিরতে পারবে সে নিজেও জানে না। মিস ঝাংয়ের মুখটা মনে পড়ল ফিওনার। বুকটা একটু ধক করে উঠল। তার শৈশবের স্মৃতিগুলো ঝাপসা হয়ে চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু যখনই সে ভাবতে চায় তার মন এক অদ্ভুত দ্বিধায় পড়ে যায়। জ্যাসপার, তাকে ছেড়ে যাওয়া কি আদৌ সম্ভব? গ্লাসের দেয়ালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফিওনার চোখ আটকে যায় আকাশে। সন্ধ্যার তারা ভেনাসের উজ্জ্বল আলোর দিকে তাকিয়ে তার মনে পড়ে যায় প্রথম সেই দৃশ্য, যখন আকাশ থেকে এক সবুজ লম্বা রেখা পৃথিবীর বুকে নেমে এসেছিল। সেই সময়ের সব কিছু যেন তাকে আজ এখানে টেনে এনেছে। অন্যদিকে জ্যাসপারও নির্বিকার। সে তার লক্ষ্যে স্থির থেকেছে। মিশন শেষ করতেই হবে। মিস্টার চেনসিংকে দেওয়া কথা রাখতে হবে। কিন্তু তার ভেতর কোথাও একটা অস্পষ্ট অনুভূতি বাসা বাঁধছে। ফিওনাকে ছেড়ে দেওয়ার কথা সে যতবার ভাবে তার মন ততবার বিদ্রোহ করে। এই ভাবনার মাঝে থারিনিয়াসের পথে থাকা খবর এসে পৌঁছায়। সবাই জানে ভেনাসে তাদের পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হতে আর বেশি দেরি নেই। অ্যালিসা এবং সিলভা দুজনেই জানে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। কিন্তু ফিওনার ভবিষ্যৎ? এই অদ্ভুত মোড়ে সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর এইসবের মাঝখানে ফিওনা এক সাধারণ মানবিক, যে নিজের অজান্তেই একজন ড্রাগন প্রিন্সের হৃদয়ের সবচেয়ে গভীর অংশে স্থান করে নিয়েছে। 3 দিন পেরিয়ে গেছে। জ্যাসপার যেন এক অদৃশ্য পর্দার আড়ালে চলে গেছে। সেদিন ফিওনাকে ওই ড্রাগনের থেকে বাঁচিয়ে আনার পর থেকে সে আর তার সামনে আসেনি। গ্লাস হাউসের নির্জনতায় ফিওনা একা বসে থাকে। তার চোখগুলো কখনো পাহাড়ের দূর দিগন্তে, কখনো গ্লাসের দেয়ালে আটকে যায়। আর জ্যাসপার, সে ল্যাবেই সময় কাটাচ্ছে। প্রতিটা মুহূর্তে সে থারিনিয়াসের সাথে যোগাযোগ করছে, ভেনাসে উপাদান পাঠানোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত। মিস্টার চেনসিংয়ের সাথে পরবর্তী মিশনের পরিকল্পনাও এগিয়ে নিয়ে যাচ্ছে। তার মুখে কোনো অনুভূতির ছাপ নেই। কাজের মধ্যে ডুবে থাকা যেন তার নিজের সান্ত্বনার একমাত্র উপায় হয়ে উঠেছে। কিন্তু মাঝরাতে যখন গ্লাস হাউস অন্ধকারে ডুবে থাকে, ফিওনা গভীর ঘুমে, তখনই জ্যাসপার হাউসে ফেরে। সে নির্জনে ফিওনার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো শব্দ না করে আবার নিজের কক্ষে চলে যায়। ফিওনার মন অস্থির। সে বুঝতে পারছে না কেন জ্যাসপার এভাবে দূরে সরে যাচ্ছে। সেদিনের ঘটনা যেন তাদের দুজনের মাঝে এক অদৃশ্য প্রাচীর তুলে দিয়েছে। ফিওনার মনে হাজার প্রশ্ন ঘুরপাক খায়। আমার কি কোনো ভুল হয়েছে? সে কি আমাকে দোষারোপ করছে, নাকি তার ভেতরে কোনো যুদ্ধ চলছে? তবে একটা বিষয় পরিষ্কার, জ্যাসপারের মনে কিছু চলছে, কিছু গভীর, কিছু জটিল। ফিওনা জানে এই রহস্য তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কিন্তু তার হৃদয়ের কোন এক কোণায় সে অনুভব করে জ্যাসপার যতই দূরে থাকুক, সে এখনও তার সুরক্ষার জন্য লড়াই করছে। ফিওনা সহ্য করতে পারছিল না। জ্যাসপারের এমন আচরণ তার মনে এক অজানা শূন্যতা সৃষ্টি করেছিল। শেষমেশ ফিওনা সিদ্ধান্ত নিল এভাবে আর চলতে পারে না। জ্যাসপার কেন এমন করছে সেটা তাকে জানতেই হবে। অ্যাকোয়ারাকে জিজ্ঞেস করতেই সে জানালো জ্যাসপার এখন ল্যাবে আছে। এই কথাই যেন ফিওনার জন্য যথেষ্ট ছিল। সে মনের ভেতর দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ল্যাবে যাওয়ার পরিকল্পনা করল। লিভিং রুমে এসে যখন পা রাখল, তখনই আলবিরার সাথে দেখা হয়ে গেল। ফিওনা কোনো দেরি না করেই বলল, আমাকে ল্যাবে নিয়ে চলো।
প্রিন্সের সাথে আমার জরুরি কথা আছে। আলবিরা এক মুহূর্ত চুপ করে থেকে ফিওনার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে কৌতূহল এবং সতর্কতার ছাপ ছিল। তারপর সে শান্ত গলায় বলল, ফিওনা, এটা সম্ভব নয়। ল্যাবে যাওয়ার অনুমতি নেই। প্রিন্স নিজেই কঠোর আদেশ দিয়েছেন। শুধু ল্যাবের কাজে যুক্ত ব্যক্তিরাই সেখানে প্রবেশ করতে পারে। তুমি সেখানে যেতে পারবে না। ফিওনা এবার দৃঢ় কণ্ঠে বলল, আমাকে যদি তুমি এই মুহূর্তে ল্যাবে তার কাছে নিয়ে না যাও, আমি নিজের ক্ষতি করব। আলবিরা প্রথমে ভ্রুকুচকে তাকালো, কিন্তু ফিওনার চোখের চাহনি দেখে সে ভয় পেয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারল ফিওনা মিথ্যে বলছে না। যদি ফিওনা সত্যি কিছু করে বসে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। জ্যাসপার তো অ্যালিসার উপরও রেয়াত করেনি। ফিওনার জন্য যদি কোনো অনিষ্ট হয় তাহলে প্রিন্স ওকে কোনো দায়মুক্তি দেবে না। আলবিরার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তুমি এমন কিছু করবে না ফিওনা, সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। কিন্তু ফিওনার মুখে কোনো পরিবর্তন এলো না। সে বরং আরও দৃঢ়তার সাথে বলল, তাহলে আমাকে নিয়ে চলো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আলবিরা বোঝে যে এই মুহূর্তে ফিওনাকে আটকে রাখা অসম্ভব। সে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, আমি তোমাকে ল্যাবের কাছে নিয়ে যাব, কিন্তু ওখানে যাওয়ার পর তুমি যা বলবে সেটা প্রিন্সের সামনে শান্তভাবে বলবে, ঠিক আছে? ফিওনা মাথা নেড়ে সম্মতি জানালো। আলবিরা তাড়াতাড়ি ফিওনাকে নিয়ে ল্যাবের দিকে রওনা দিল। পায়ে পায়ে ল্যাবের সামনে এসে দাঁড়িয়ে পড়ল দুজন। ল্যাবের দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে জ্যাসপারের কাজের শব্দ শোনা যাচ্ছে। আলবিরা কাঁপা কণ্ঠে বলল, আমি দরজার প্যানেল খুলছি, কিন্তু তুমি কি বলতে চাও সেটা ভেবে নিও ফিওনা। ফিওনা কিছুই বলল না। তার মনোযোগ ছিল দরজার ওপাশে থাকা জ্যাসপারের দিকে। আজ সে জ্যাসপারের সমস্ত গোপন কথা জানবেই। জ্যাসপার এক্সিকিউটিভ চেয়ারে বসে গভীর মনোযোগে কম্পিউটারের স্ক্রিনে কিছু তথ্য বিশ্লেষণ করছে। তার চারপাশে ল্যাবের নীরব পরিবেশ ভেদ করে কেবলমাত্র যন্ত্রপাতির সূক্ষ্ম শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ করেই তার নাকে পরিচিত এক হরমোনাল গন্ধ ভেসে আসে। জ্যাসপার তার মাথা সামান্য ঘুরিয়ে নাক দিয়ে গন্ধ শুঁকে নিশ্চিত হতে চায়, কিন্তু তাৎক্ষণিকভাবে নিজেকে স্থির করে ফেলে। এটা হয়তো আমার ভ্রম, ফিওনা তো এখানে আসতে পারবে না, সে নিজেই নিজেকে বলল। কিন্তু গন্ধটা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। তার ড্রাগন সত্তা এই গন্ধের সঙ্গে খুব পরিচিত। মৃদু রাগ মিশ্রিত কৌতূহল জেগে ওঠে তার মনে। জ্যাসপার এক মুহূর্তের জন্য চেয়ারে গায়ে লিয়ে বসে এবং চোখ বন্ধ করে হালকা নিঃশ্বাস নেয়। সেই গন্ধ যেন তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। জ্যাসপার এক্সিকিউটিভ চেয়ারে হেলান দিয়েছিল। হঠাৎই ফিওনা পেছন থেকে গলা জড়িয়ে ধরে। জ্যাসপার ধরফর করে ওঠে। তার চোখে অবিশ্বাসের ঝলক। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখে ফিওনা ওর খুব কাছে ঝুঁকে আছে। ফিওনা, জ্যাসপার অবাক হয়ে বলল, তুমি এখানে কিভাবে? আর কে তোমাকে ল্যাবে ঢুকতে দিল? আমার অনুমতি ছাড়া কেউ এখানে ঢুকতে পারে না। ফিওনা কোনো কথা না বলে এক মুহূর্তের জন্য তার চোখের গভীরতায় তাকিয়ে থাকে। তারপর মুচকি হেসে বলে, আপনার অনুমতি ছাড়া আমি এখানে আসিনি। আমি তো আপনার নিজের। আপনার কাছে আসতে কোনো অনুমতির দরকার হয় না আমার। এটা বলেই ফিওনা তার হাত দিয়ে জ্যাসপারের গলা আরও শক্ত করে ধরে। জ্যাসপার কিছু বলতে যাবে এমন সময় ফিওনা আরও কাছাকাছি চলে আসে। ফিওনা আর কোনো কথা না বলে জ্যাসপারের পায়ের উপর কোলে বসে পড়ে এবং তার গলা জড়িয়ে ধরে। জ্যাসপারের মনে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়। সে কিছু বলতে গেলে তার কণ্ঠরোধ হয়ে আসে। ফিওনার স্পর্শে সে যেন পুরোপুরি নিমজ্জিত হয়, অথচ ভেতরে এক অস্থিরতা কাজ করছে। ফিওনা, সে অবশেষে বলল, তুমি এমন করছো কেন? এটা ঠিক নয়। কিন্তু তার কথায় কোনো কঠোরতা ছিল না, বরং তার চোখে অস্পষ্ট একটা উদ্বেগ ছিল। ফিওনা তার দিকে তাকিয়েছিল, যেন বলছে, আমি এখানে থাকতে চাই, আপনি আমাকে বাধা দিতে পারেন না। সেই মুহূর্তে জ্যাসপারের মনে হয়েছিল তার চারপাশে সব কিছু অস্পষ্ট হয়ে যাচ্ছে।
আর ফিওনার উপস্থিতি তাকে একটা নতুন বাস্তবতায় নিয়ে যাচ্ছে। জ্যাসপার তখন বলল, আমার জরুরি কাজ আছে, শেষ করতে হবে। আমি আলবিরাকে ডাকছি, ও তোমাকে গ্লাস হাউসে নিয়ে যাবে। ফিওনা হেসে বলল, আপনি কাজ করুন, কে ধরে রেখেছে? আমি এখানে চুপচাপ বসে থাকবো, একটু বিরক্ত করব না। জ্যাসপার কিছু বলতে চাইল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সে বুঝতে পারছিল ফিওনার এই মনোভাব তাকে একটু হলেও প্রভাবিত করছে, তাই পুনরায় কম্পিউটারের দিকে মনোযোগ দিল। কিন্তু ফিওনার উপস্থিতি, তার উষ্ণতা এবং উজ্জ্বলতা সবকিছুই যেন জ্যাসপারের মনোযোগকে দ্বিধাবিভক্ত করছিল। সে চেষ্টা করছিল কাজের মধ্যে ফিরে যেতে, তবে ফিওনার চোখে যে মাধুর্য ছিল সেটা তার মনোযোগ টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎই ফিওনা জ্যাসপারের ঘাড়ের কাছে মুখ গুজে দিল। তার নিঃশ্বাসের ছোঁয়ায় জ্যাসপারের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি তৈরি হচ্ছিল। হৃদস্পন্দন যেন বেড়ে যাচ্ছিল, তীব্র অনুভূতি সজাগ হচ্ছিল মনে। কিন্তু জ্যাসপার চেষ্টা করছিল কাজের দিকে মনোযোগ দিতে। ঠিক তখনই ফিওনা হঠাৎ করে নিজের নাক ঘষতে লাগলো জ্যাসপারের ঘাড়ের সাথে। তার নিঃশ্বাস আর ঠোঁটের ছোঁয়ায় জ্যাসপার প্রায় পাগল হয়ে যাচ্ছিল। এই অস্থির পরিস্থিতিতে জ্যাসপার ফিওনার বাহু চেপে ধরে বলল, কি করছো তুমি ফিওনা? তার কণ্ঠে এক ধরনের আশ্চর্যতা ছিল। মনে হচ্ছিল একই সাথে বিরক্ত এবং আকৃষ্ট। ফিওনার দিকে তাকিয়ে জ্যাসপার বুঝতে পারছিল এই মুহূর্তগুলো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফিওনা তখন মিষ্টি হাসি নিয়ে বলল, কোথায় আমি কি করছি? আমি তো ক্লান্ত, তাই আপনার কাঁধে একটু বিশ্রাম নিচ্ছি। তার কথায় ছিল চাঁদনি রাত্রির কোমলতা, যেন প্রতিটা শব্দে এক ধরনের দুষ্টুমি খেলা চলছে। জ্যাসপার বুঝতে পারল ফিওনা আসলে তাকে জ্বালাতেই এখানে এসেছে, কিন্তু সে নিজেকে সামলাতে লাগলো, কারণ তার মনে হচ্ছিল যদি সে এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে আবার ফিওনার সাথে ফিজিক্যালভাবে যুক্ত হয়ে যাবে, যা সে কোনোভাবেই চাইছিল না। জ্যাসপার একপাশে গাঢ় শ্বাস নিয়ে বলল, ফিওনা, তুমি জানো আমি এখন গুরুত্বপূর্ণ কাজ করছি। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু মনে মনে সে অস্থির হয়ে উঠছিল। এই ঘনিষ্ঠতা তাকে প্রলুব্ধ করছিল, আর সে চেষ্টা করছিল নিজেকে দূরে রাখতে। ফিওনার চোখে এক ধরনের চাহনি ছিল, যেন সে জানত তার উপস্থিতি জ্যাসপারের মনে কেমন অস্থিরতা সৃষ্টি করছে। সে আবারও কাঁধে মাথা রেখে বলল, আমার ভালো লাগছে না, একা একা লাগছে, তাই আমি এখানে একটু সময় কাটাতে এসেছি, আপনার সাথে কিছুক্ষণ থাকতে এসেছি। জ্যাসপার মনে মনে চিন্তা করতে লাগলো কিভাবে এই পরিস্থিতি সামলানো যায়। জ্যাসপার তখন বলল, ঠিক আছে, আমি নিজেই তোমাকে গ্লাস হাউসে নিয়ে যাচ্ছি। এটা বলেই সে উঠতে গেল, কিন্তু ফিওনা তাকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, আমি আর বিরক্ত করব না, আমি একটু ল্যাবটা ঘুরে দেখি, আপনি কাজ করুন। ফিওনা কথাগুলো বলেই জ্যাসপারের কোল থেকে উঠে গেল। ধীরে ধীরে পুরো ল্যাব ঘুরে দেখতে লাগলো, যেন সে নতুন কিছু আবিষ্কার করতে চাইছে। জ্যাসপার তার কর্মে মনোযোগ দিলেও মাঝে মাঝে ফিওনার দিকে নজর রাখছিল। ফিওনার হাস্যোজ্জ্বল মুখ দেখে জ্যাসপারের মনে অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে বুঝতে পারছিল যে ফিওনা তার কাজের প্রতি যতটা গুরুত্ব দিচ্ছে, সে ততটাই যেন তার মনোযোগ টানতে চাচ্ছে। ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতি ও পরীক্ষার উপকরণ ঘুরে দেখে ফিওনা কৌতূহল প্রকাশ করছিল। জ্যাসপার মৃদু হাসি দিয়ে ভাবতে লাগলো, ফিওনার মাথায় কি কোনো দুষ্টুমি বুদ্ধি চলছে? এই চিন্তায় তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল, কিন্তু সে নিজের কাজের প্রতি মনোযোগী থাকার চেষ্টাও করছিল। অনেকক্ষণ বাদে ফিওনা আবারও জ্যাসপারের সামনে চলে আসে। হঠাৎ করেই সে আবারও জ্যাসপারের কোলে বসে পড়ল। জ্যাসপার বিরক্ত ভাব প্রকাশ করল, কিন্তু ফিওনা কিছুটা রেগে গেছে। আপনি আমাকে অবহেলা করছেন, তাই না? আপনি আর আমাকে চান না, সব মিটে গেছে। একদিন বিছানায় নিতেই মজা শেষ, আর ভালো লাগছে না আমাকে। ফিওনার কথাগুলো শুনে জ্যাসপারের মাথায় রাগ উঠে যায়। সে রাগান্বিত দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল, শাট আপ। নিজেই নিজেকে সস্তা ভাবছ? সিরিয়াসলি?
ফিওনা তখন বলল, আমার তো মনে হয় আমি সস্তাই আপনার কাছে। যখন ইচ্ছা নিজেই কাছে আসবেন, যখন ইচ্ছা নিজেই দূরে ঠেলে দেবেন। কেন? আমার চাওয়ার কোনো মূল্য নেই? জ্যাসপার কঠোর হয়ে বলল, সব আমার নিয়ন্ত্রণেই চলে। ফিওনা তখন রাগের সাথে বলল, আমার ভার্জিনিটি শেষ করে এখন আমাকে অবহেলা করা হচ্ছে, তাই না? কথা শুনে জ্যাসপার ফিওনার গাল শক্তভাবে চেপে ধরল। তার চোখে রাগের আগুন জ্বলছিল। সে বলল, আর একটা কথা বললে এমনভাবে ছুঁড়ে ফেলবো হাড়গোড় ভেঙে যাবে। এখনই তুমি ল্যাব থেকে চলে যাও। জ্যাসপার হঠাৎ উঠে দাঁড়াতে যাবে, কিন্তু উঠতেই পারল না। কিছু একটা তাকে আটকে দিচ্ছে। তার দৃষ্টি ফিওনার দিকে গেল, যে তার হাত দুটো কৌশলে বেঁধে দিয়েছে। জ্যাসপার অবাক হয়ে গেল এবং কিছুটা তাচ্ছিল্যভাবে হাসল। হাতের বাঁধন খুলতে চেষ্টা করলো, কিন্তু পারল না। সে বুঝতে পারল ফিওনা কোনো কেমিক্যাল ব্যবহার করেছে। তবে জ্যাসপার জানে, সে যদি তার ড্রাগন পাওয়ার ব্যবহার করে এই বাঁধন খুলতে চায়, তাহলে ফিওনার ক্ষতি হবে। ফিওনা জানতো যে জ্যাসপার কখনোই তার শক্তি ব্যবহার করে তাকে বিপদের মধ্যে ফেলবে না। সে তাই কিছু পরিকল্পনা করে এবং ল্যাবে ঘুরে বেড়ানোর সময় যেসব কেমিক্যাল ও যন্ত্রপাতি তার নজরে এসেছে সেগুলো কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। সে একটা বিশেষ কেমিক্যাল তৈরির উপাদান খুঁজে পায়, যা ন্যানো বন্ডিং সলিউশন নামে পরিচিত। এই কেমিক্যালটি ন্যানো টেকনোলজির সাহায্যে তৈরি হয় এবং যে কোনো পদার্থকে একত্রিত করতে সক্ষম। ফিওনা জানত এই সলিউশনটি জ্যাসপারের শক্তি ব্যবহারের ক্ষেত্রে কার্যকরী বাধা তৈরি করতে পারে। ফিওনা একটা পিপেট ব্যবহার করে ন্যানো বন্ডিং সলিউশনটি জ্যাসপারের হাতের উপর প্রয়োগ করে। অল্প সময়ের মধ্যে সলিউশনটি জ্যাসপারের হাতের ত্বকে সম্পূর্ণরূপে বেঁধে যায়, ফলে তার হাতগুলো মুক্ত করা অসম্ভব হয়ে যায়। এটা তুমি কি করলে, আর এসব বিষয় জানলে কিভাবে? জ্যাসপার জিজ্ঞেস করল, তার কণ্ঠে বিস্ময় ও রাগের ছাপ। ফিওনা তখন আরও কাছে এসে বলল, এই 3 দিনে রিসার্চ করেছি, অ্যাকোয়ারাকে দিয়ে বিভিন্ন বই আনিয়েছি। আর হ্যাঁ, আমাকে এতটা তুচ্ছ ভাববেন না প্রিন্স, আমি সায়েন্সের স্টুডেন্ট। ফিওনার আত্মবিশ্বাসী কথাগুলো জ্যাসপারের মনে নতুন প্রশ্ন তৈরি করল। সে ভেবেছিল ফিওনা শুধুমাত্র একটা সাধারণ মানুষ, কিন্তু তার এই জ্ঞান ও উদ্যোগ তাকে অন্য চোখে দেখতে বাধ্য করল। তুমি কি চাইছো ফিওনা? জ্যাসপার জানতে চাইল তার গম্ভীর সুরে। আমি চাই আপনার মনোযোগ, ফিওনা স্পষ্টভাবে বলল। আমার প্রতি এই যে অবহেলা, সেটা আমি আর মানতে পারছি না। জ্যাসপার তার গভীর সবুজ চোখে ফিওনার দিকে তাকিয়ে বুঝতে পারল সে কি করতে যাচ্ছে। তুমি কি আমাকে নিয়ন্ত্রণ করতে চাও হার্মিংবার্ড? জ্যাসপার বলল। ফিওনা মৃদু হাসি দিয়ে তার এক হাত জ্যাসপারের শার্টের বোতামে নিয়ে গেল। বোতাম খুলতে খুলতে ফিসফিস করে বলল, ইয়েস প্রিন্স। ফিওনার ঠোঁট জ্যাসপারের ঘাড়ে স্পর্শ করতেই সে কেঁপে উঠল। ফিওনা, তুমি জানো না তুমি আমার সঙ্গে কি করছো, জ্যাসপার বলল। ফিওনা মৃদু হাসল। আমি জানি জ্যাসপার, আপনি এখন সম্পূর্ণ আমার হাতে বন্দী, বলে সে আরও কাছে এগিয়ে এলো। এই মুহূর্তে জ্যাসপার বুঝতে পারল সত্যিকারের দুর্বলতা ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকে। ফিওনা জ্যাসপারের শার্টের বোতাম খুলতেই জ্যাসপারের উন্মুক্ত বডি দেখা দিল। সে কিছুটা স্তব্ধ হয়ে গেছে, যেন সময় থেমে গেছে। তার শরীরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়তে লাগল। ফিওনা তখন হঠাৎ করেই জ্যাসপারের 2 পায়ের উপর হাঁটু গেড়ে বসল। জ্যাসপার একটু পেছনে হেলান দিল, তার চোখের দৃষ্টি এখন ফিওনার দিকে নিবদ্ধ। ফিওনা আলতো করে জ্যাসপারের গালে হাত রেখেছে, যেন একটা স্পর্শে তার সমস্ত বেদনা ভুলে যেতে চাচ্ছে। সে প্রথমে একটা কপালে চুমু দিল, আর জ্যাসপার চোখ বন্ধ করে নিল। ফিওনার কোমল ঠোঁটের ছোঁয়া যেন তার হৃদয়ে এক নতুন অনুভূতির সৃষ্টি করছে। সে ধীরে ধীরে জ্যাসপারের চোখে এবং গালে চুমু দিতে লাগল। জ্যাসপার প্রায় দিশেহারা হয়ে গেল। তার মনে হচ্ছিল যেন সারা পৃথিবী শুধুই এই মুহূর্তে সীমাবদ্ধ। ফিওনা জ্যাসপারের ঠোঁটের দিকে নজর দিল এবং বলল, এই ঠোঁটজোড়া আমাকে কতটা টানে তা তুমি জানো না প্রিন্স।
তোমার ছোঁয়া পাওয়ার জন্য আমি কতটা আকুল হয়ে আছি জানো না। এই কয়দিনে আমার কি হাল হয়েছে তা তুমি কখনোই বুঝবে না। জ্যাসপারের হৃদয়টা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সে জানে সে ফিওনাকে কতটা কষ্ট দিয়েছে, কিন্তু সে নিজেও এর থেকে বেশি কষ্ট পাচ্ছে। এই অনুভূতি তাকে অস্থির করে তুলছে, আর সেটাও ফিওনা বুঝতে পারছে। ফিওনার এই কথাগুলো জ্যাসপারের অন্তরে একটা তীব্র অনুভূতি তৈরি করলো। সে ফিওনাকে কিছু বলতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর যেন থমকে গেছে। এই মুহূর্তে শুধুমাত্র ফিওনার উপস্থিতি, তার মিষ্টি হাসি এবং আলতো স্পর্শই তাকে ঘিরে রেখেছে। হার্মিংবার্ড, সে বলল, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি। ফিওনা তার কথা শুনে একটু সরে এলো এবং গভীর চোখে জ্যাসপারের দিকে তাকালো। এখন কিছু বলার সময় নয় প্রিন্স, সে বলল, আমাদের এখন অনুভব করার সময় একে অপরকে। জ্যাসপারের ভেতরে দাবানল জ্বলছে। ফিওনার এমন অপ্রত্যাশিত আদর, তার কোমল স্পর্শ এবং মুখ থেকে বের হওয়া তুমি ডাক শুনে জ্যাসপার যেন সমস্ত অনুভূতি ভুলে যেতে পারছে না। তার হৃদয়ে এক ধরনের আকাঙ্ক্ষা, এক ধরনের আগুন জ্বলে উঠেছে, যা তাকে আগে কখনো অনুভব করায়নি। ফিওনা যখন তার সামনে এত কাছে আসছে, জ্যাসপার বুঝতে পারছে এই মুহূর্তে তার সবকিছুই বিপর্যস্ত হয়ে যাচ্ছে। সে এই কয়দিন নিজের অনুভূতিগুলোকে গোপন রাখার চেষ্টা করেছে, কিন্তু ফিওনার উপস্থিতি সবকিছু এলোমেলো করে দিচ্ছে। তার কাছে থাকার এই অনুভূতি, ফিওনার ঠোঁটের ছোঁয়া আর তাদের মধ্যাকার বিদ্যুতের শূন্যতা, সবকিছুকে যেন অতিক্রম করছে। জ্যাসপার তখন বলল, প্লিজ সরে যাও, এমনটা করো না হার্মিংবার্ড, তোমার ক্ষতি হবে। সেদিন তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে, ভুলে গেছো? কিন্তু ফিওনা কোনো উত্তর দিল না। তার চোখে এখন এক অদ্ভুত নেশা, তা হলো প্রেমের নেশা। সে ধীরে ধীরে জ্যাসপারের গলায় চুমু দিতে লাগলো। তার ঠোঁটের কোমল স্পর্শে যেন দুনিয়া থেমে গেছে। ফিওনার ছোঁয়া জ্যাসপারের প্রতিটা স্নায়ুতে শিহরণ জাগিয়ে তোলে। জ্যাসপার অবশ হয়ে গিয়েছিল। তার বুকের উন্মুক্ত ত্বকে যখন ফিওনা চুমু দিল, তখন সে সম্পূর্ণভাবে হারিয়ে গেল। তার চোখ দুটো বন্ধ হয়ে গেল, আর মনে হলো যেন সে নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন সে জানে ফিওনার এই ভালোবাসার স্পর্শ তাকে কতটা দুর্বল করে দিচ্ছে। তার সমস্ত শক্তি, তার সমস্ত প্রতিরোধ যেন একদম ভেঙে পড়ছে। সে জানে ফিওনার কাছে তাকে এমনভাবে হারানো সম্ভব, যা সে কখনোই কল্পনা করেনি। হার্মিংবার্ড, জ্যাসপার যেন কষ্টের সঙ্গে বলল, তুমি জানো না তুমি কি করছো। কিন্তু ফিওনার চোখে সে শুধুই প্রেমের রূপ দেখছিল। তার স্পর্শে এতটা নম্রতা ছিল যে জ্যাসপার তার সমস্ত উদ্বেগ ভুলে যেতে চাইল। ফিওনার এই অভিব্যক্তি তাকে আরও গভীরভাবে আকর্ষণ করছিল। এখন দুজনের মধ্যে শুধু প্রেমের একটা অসীম স্রোত বয়ে চলছিল, যা তাদেরকে এক নতুন জগতের দিকে নিয়ে যাচ্ছিল। জ্যাসপার নিজেকে আর আটকাতে পারছিল না। সে শুধু ফিওনার কাছে আরও কাছে যেতে চাইল। জ্যাসপার এবার বলল, আমার হাত দুটো খুলে দাও হার্মিংবার্ড, আমি তোমাকে আদর করতে চাই রাইট নাও। ফিওনা তার চোখের দিকে তাকালো এবং সে বুঝতে পারল যে জ্যাসপার এখন নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। তার হৃদয়ে আনন্দের একটা তরঙ্গ বয়ে গেল। ফিওনা আরেকটা কেমিক্যালের মাধ্যমে জ্যাসপারের হাতের বাঁধন খুলে দিল, আর হাতের বাঁধন খুলতে জ্যাসপার এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে ফিওনার কোমর ধরে টেবিলের উপর বসানোর আগেই এক হাত দিয়ে টেবিলে থাকা কম্পিউটার এবং ডিভাইস ফেলে দিল। যন্ত্রপাতিগুলো আছড়ে পড়ে ভেঙে গেল, কিন্তু তাদের মনোযোগ শুধুই একে অপরের দিকে। জ্যাসপার ফিওনাকে টেবিলের উপর বসিয়ে দিল। তার চোখে আগুন জ্বলছে। এখন আমি তোমাকে আমার মতো করে আদর করব, সে বলল, তার কণ্ঠে এক নতুন আবেগের সুর। ফিওনা তার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি নিয়ে বলল, আমি তো সেটাই চাই প্রিন্স। জ্যাসপার তার হাত দিয়ে ফিওনার পিঠে কোমলভাবে স্পর্শ করল, যেন সে তাকে আরও কাছে আনতে চাইছে। তুমি জানো আমি তোমার জন্য কতটা আকুল, ফিওনা বলল।
তার কণ্ঠে এক অদ্ভুত মাধুর্য। জ্যাসপার তখন তার হাত দুটো ফিওনার গালের পাশে রেখে বলল, তুমি আমার কাছে অমূল্য রত্ন হার্মিংবার্ড। জ্যাসপার আর অপেক্ষা না করে ফিওনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তার হৃদয়ের প্রতিটা ধক ধক ধ্বনিত হচ্ছিল ফিওনার প্রতি। প্রথম চুম্বনটি ছিল সতেজ ও মৃদু, কিন্তু ধীরে ধীরে তা গভীর হয়ে উঠল, যেন দুজনেই তাদের চারপাশের সমস্ত কিছু ভুলে গেছে। ফিওনার দেহে উত্তেজনার একটা তরঙ্গ ছড়িয়ে পড়ল। জ্যাসপারের ঠোঁটের স্পর্শ যেন তার সমস্ত রক্তকে উত্তপ্ত করে দিল। সে নিজেকে হারিয়ে ফেলল, চুম্বনের আবেশে নিমজ্জিত হয়ে পড়ল। জ্যাসপার পুরোপুরি দিশেহারা হয়ে গেছে। তার হাতগুলো ফিওনার মাথায় ঘুরতে লাগলো, যেন সে তাকে আরও কাছে টানতে চাইছে। প্রতিটা চুম্বনে তাদের মধ্যে একটা নতুন আবেগের সঞ্চার হচ্ছিল, ভালোবাসা, কামনা আর একে অপরকে পাওয়ার আকাঙ্ক্ষা। ফিওনা তার হাত দিয়ে জ্যাসপারের পিঠে শক্ত করে জড়িয়ে ধরল। তার দেহে এক অজানা শক্তি অনুভব করছিল। চুম্বনটির গভীরতা যেন তাদের মধ্যে কিছুকে পুনর্নির্বীকনের প্রতিশ্রুতি দিয়েছিল। আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না হার্মিংবার্ড, জ্যাসপার ফিওনার ঠোঁট থেকে আলগা হয়ে বলে উঠল। তার গলার স্বরে অদ্ভুত এক চাপা আবেগ ছিল। এবার জ্যাসপার ফিওনাকে কোলে তুলে নিয়ে গেল কেমিক্যাল সেলফের দিকে। তার সারা দেহে উত্তেজনার ঝড় বয়ে যাচ্ছিল, আর ফিওনার জন্য সেই মুহূর্তটি যেন চিরস্থায়ী হয়ে যাওয়ার মতো মনে হচ্ছিল। ফিওনাকে ঠেসে ধরার সাথে সাথেই সেলফে থাকা কেমিক্যালের কাচের বোতলগুলো একে একে পড়ে গেল ফ্লোরে। জ্যাসপার পুরো হুঁশ হারিয়ে ফেলল, যেন তার সমস্ত চিন্তা কল্পনা ফিওনার দিকে কেন্দ্রীভূত হয়ে গেছে। কাচের বোতলগুলো মেঝেতে ছিটকে পড়ার শব্দ হঠাৎ করেই ল্যাবের নীরবতাকে ভেঙে দিল। কিন্তু জ্যাসপার তার চারপাশের সব কিছু ভুলে গিয়ে ফিওনার দিকে মনোযোগ দিতে থাকল। হার্মিংবার্ড, সে বলল, তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠল, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু ফিওনা তার ঠোঁটের দিকে তাকিয়েছিল উত্তেজনায়। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। কিন্তু তুমি আমাকে না ছুঁয়ে থাকতে পারবে না, সে বলল এক অদ্ভুত আত্মবিশ্বাসের সঙ্গে। জ্যাসপার তখন ফিওনাকে আরও কাছে টেনে নিল। কেমিক্যালের ঘ্রাণে পুরো ল্যাব ভরে গেল, এক অদ্ভুত মাদকতা পরিবেশ তৈরি করে। সেই পরিবেশে জ্যাসপার যেন পুরোপুরি মত্ত হয়ে আছে ফিওনার মাঝে। তার হাতগুলো ফিওনার কোমরকে ঘিরে ধরে, আর সে তার গলায় ঘাড়ে চুমু দিতে দিতে ফিওনাকে অস্থির করে তুলছে। ফিওনার হৃদয় পুকুরের মতো ঠান্ডা ছিল, কিন্তু জ্যাসপারের স্পর্শে তা দ্রুত গরম হয়ে উঠল। জ্যাসপার যখন ফিওনার টপসটা খুলে ফেলল, তখন উন্মুক্ত হলো তার দেহ। শুধু ইনার পরিধান করেই সে জ্যাসপারের কোলের মধ্যে ছিল, যেন সে নিজেই এখন একটা শিল্পকর্মে পরিণত হয়েছে। হার্মিংবার্ড, জ্যাসপারের কণ্ঠস্বর কাঁপছিল, তার চোখ থেকে এক অদ্ভুত উন্মাদনা ঝলমল করছিল। তুমি জানো না আমি তোমাকে কতটা চাই। ফিওনা তার চোখেই তাকিয়েছিল অঙ্গীকারের মতো। আমি জানি প্রিন্স। জ্যাসপার পুনরায় ফিওনাকে কোলে নিয়ে সেলফের থেকে সরে এসে আলতো করে এক্সিকিউটিভ চেয়ারে বসালো। ফিওনার কোমর উঁচু করে থাকার ফলে সে যেন আরও আকর্ষণীয় হয়ে উঠল। তার চোখে এক অদ্ভুত উন্মাদনা, আর শরীরের উত্তাপ থেকে এক অদৃশ্য চুম্বকীয় শক্তি চারপাশে ছড়িয়ে পড়ে। তুমি এখানে কমফোর্ট ফিল করছো? জ্যাসপার প্রশ্ন করল। তার কণ্ঠস্বর হালকা কাঁপছিল। ফিওনার কোমরের গতিতে যেন এক ধরনের আহ্বান ছিল, যা জ্যাসপারের সমস্ত অনুভূতিকে উদ্দীপ্ত করে তুলেছিল। কিছুটা আনইজি, ফিওনা বলল, তার ঠোঁটের কোণে এক কোমল হাসি। কিন্তু এই মুহূর্তের অনুভূতিগুলো অস্বাভাবিক করতে চাই। এবং তুমি সফল হচ্ছ, জ্যাসপার বলল। তার হাত ফিওনার গালের উপর রাখল। তুমি জানো, তোমার এমন আচরণ আমাকে একদম পাগল করে দিচ্ছে। জ্যাসপার ফিওনার দিকে এগিয়ে আসতে আসতে মনে পড়ে গেল ডক্টর আগ্নিশের কথা, যা তাকে ভাবতে বাধ্য করালো। তুমি যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো, তবে এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। ডক্টর আগ্নিশের সতর্কবার্তা মনে মনে গুনগুন করতে লাগলো সে। ফিওনা তখন আরও অস্থির হয়ে ওঠে।
তার চোখে এক প্রকার আকুলতা। সে জানে জ্যাসপারের প্রতি তার আকর্ষণ অনেকটাই প্রবল, আর সেটা জ্যাসপার নিজেও বুঝতে পারল। তবে এই মুহূর্তে ফিওনাকে শান্ত করতে হবে, তাই জ্যাসপার নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করল। কিন্তু তারপরও ফিওনার উন্মাদনার প্রতি সে প্রতিরোধ করতে পারল না। জ্যাসপার হঠাৎ করেই ফিওনার ঠোঁটে হামলে পড়ল, কিন্তু চুম্বন নয় বরং তার দন্ত দিয়ে জোরে জোরে কামড়াতে লাগলো। ফিওনা প্রথমে কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু তারপর ব্যথায় কাতর হয়ে উঠল। সে চিৎকার করে উঠল আহ করে। জ্যাসপার জানতো যে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, কিন্তু সে চেয়েছিল ফিওনা যেন তার কাছ থেকে পালিয়ে যায়, যেন সে নিজেই মুহূর্তটা নষ্ট করে দেয়। তাই সে ইচ্ছে করে ফিওনার গলায় ও বুকে কামড়াতে শুরু করলো, যেন ফিওনার আকর্ষণ দুর্বল হয়ে যায়। ফিওনা ব্যথায় আর্তনাদ করে উঠল, আহ প্রিন্স, কি করছো? তার কণ্ঠে বিভ্রান্তি এবং যন্ত্রণার সম্মিলন। সে বুঝতে পারছিল না কেন জ্যাসপার এমন আচরণ করছে, কেন তার প্রতি সে এতটা রাক্ষসের মতো আচরণ করছে। জ্যাসপার নিজেই নিজের অস্থিরতা থেকে ভীত ছিল। ফিওনার প্রতি আরও চেপে ধরতে লাগলো। তার ঠোঁট ফিওনার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করতে শুরু করলো, যেন সে ফিওনাকে সম্পূর্ণরূপে দখল করতে চাইছে। কিন্তু এই অবস্থায় ফিওনা এখন আতঙ্কিত এবং চরমভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে। ফিওনার চোখের জল তার মুখে ঝরতে লাগলো, কিন্তু সে কিছুই বলছিল না। তার মুখের উপর এক ধরনের নিস্তব্ধতা ছিল, যেন সে নিজের ভেতরের যন্ত্রণাকে বাইরে আসতে দিতে চাচ্ছে না। ফিওনা সহ্য করে যাচ্ছে জ্যাসপারের এমন অমানবিক আচরণ। জ্যাসপার বুঝতে পারল এই মুহূর্তে ফিওনার সহ্য শক্তি তার সীমা অতিক্রম করেছে। জ্যাসপারের হৃদয়ে এক ধরনের পীড়া জেগে উঠল। সে দেখল ফিওনার চোখে যে যন্ত্রণা রয়েছে তা তার নিজের জন্য একরকম কষ্টদায়ক। জ্যাসপার তখন থেমে গেল, তার চোখে অসহায়ত্ব ফুটে উঠল। তার মনে হচ্ছিল সে একজন অপরাধী, ফিওনাকে এতটা কষ্ট দেওয়ার জন্য। হঠাৎ করেই জ্যাসপার ফিওনাকে চেয়ার থেকে তুলে নিল এবং নিজেই চেয়ারে বসে পড়ল। ফিওনাকে কোলে নিয়ে সে তার বুকে জাপটে ধরল, যেন তার কাছে সে একমাত্র নিরাপত্তার ঠিকানা। ফিওনা অবাক হয়ে গেল, কিন্তু তার মনে এক ধরনের শান্তি আসলো। জ্যাসপার তার চুলের মধ্যে চুমু খেতে শুরু করলো, একটার পর একটা, যেন সে তার সব কষ্টের জন্য ক্ষমা চাইছে। ফিওনার হৃদয় ধড়ফড় করতে লাগলো, তার চোখে জল এসে গেল, কিন্তু এই মুহূর্তে সেই জল ছিল আনন্দের, প্রেমের। জ্যাসপার ফিওনার গালে আলতো করে হাত রাখল। তার স্পর্শে ফিওনার শরীরের প্রতিটা কোণে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। সে তার কপালে একটা মিষ্টি চুমু দিল এবং তারপর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। এই ছোট্ট চুমুর মাধ্যমে যেন সমস্ত বেদনা এবং সন্দেহ দূর হয়ে গেল। হার্মিংবার্ড, জ্যাসপার বলল, তার কণ্ঠস্বর কোমল। আমার বলতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তুমি জানো ডক্টর আগ্নেস কি বলেছিল? ফিওনার চোখের দৃষ্টি তার দিকে কৌতূহলী হয়ে গেল। না তো, জানি না কি বলেছিল। জ্যাসপার গভীর নিঃশ্বাস নিল, যেন কথা বলতে একটু সাহস সংগ্রহ করতে হচ্ছে। ডক্টর আগ্নেস বলেছিল আমাদের শারীরিক সম্পর্কের ফলে তোমার জন্য মারাত্মক ফল হতে পারে, এমনকি মৃত্যু হেতুও হতে পারে। আমাদের ফিজিক্যাল হলে সেটা তোমার শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। ফিওনার চোখে উদ্বেগের ছাপ পড়ল। কিভাবে? কেন? তুমি জানো আমি ড্রাগন। আমার শক্তি, আমার ডিএনএ সব কিছুই ভিন্ন। তোমার শরীর যদি আমার শক্তির সংস্পর্শে আসে তাহলে তুমি সেগুলো গ্রহণ করতে পারবে না। সেটা তোমার জীবনকে হুমকির মুখে ফেলবে, জ্যাসপার বলল। তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? ফিওনা বলল। তার কণ্ঠে হতাশা ছিল। তাহলে কেন তুমি আমাকে দূরে ঠেলে দিলে? হার্মিংবার্ড, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু যখন আমি তোমার কাছে আসি তখন আমার মধ্যে অন্যরকম আবেগ কাজ করে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। ডক্টর আগ্নেসের সতর্কবার্তা শুনে আমি ভেবেছিলাম আমি তোমার থেকে দূরে থেকে তোমাকে ভালোবাসবো।
যদি কাছে যাই তাহলে আবারও আমি তোমার মধ্যে হারিয়ে যাব, আর সেটা সত্যিই ভয়াবহ হবে। জ্যাসপার বলল, তার চোখে দুঃখের ছাপ। ফিওনা তার কথা শুনে কিছুক্ষণ চুপ রইল। তার মনে হচ্ছিল জ্যাসপার আসলে তার জন্য কতটা চিন্তা করছে। তুমি কি বলতে চাইছো যে আমার তোমার কাছ থেকে দূরে থাকতে হবে? সে জিজ্ঞেস করল, তার কণ্ঠে বিষণ্ণতা। না, আমি সেটা বলছি না। জ্যাসপার তৎক্ষণাৎ বলল, আমি চাই তুমি নিরাপদে থাকো। আমি জানি আমাদের মধ্যে যে ভালোবাসা আছে সেটা অমূল্য, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? ফিওনা বলল, তার কণ্ঠে দৃঢ়তা ছিল। আমাদের সম্পর্কের মধ্যে সীমা রাখতে হবে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার সঙ্গে তোমার শারীরিক সম্পর্কের ফল ভয়াবহ হতে পারে। আমি চাই তুমি নিরাপদে থাকো, জ্যাসপার বলল। তার চোখে এক ধরনের প্রত্যয় ছিল। ফিওনা তখন একটু মুচকি হাসল, যেন সে কিছু ভেবেছে। আচ্ছা চলো, আমরা পৃথিবীর নিয়মে বিয়ে করে নিই। এটা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে, আর সবাই জানবে আমরা একসঙ্গে। জ্যাসপার হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি তোমার সঙ্গে পৃথিবীতে একেবারে থাকতে চাই, কিন্তু আগে আমার মিশন শেষ হোক। তখন আমি নিশ্চয়ই তোমার কাছেই ফিরে আসব। ফিওনার চোখে উজ্জ্বলতা দেখা দিল। তুমি কি বলতে চাও যে তুমি মিশন শেষে এখানে এসে আমাদের বিয়ের পরিকল্পনা করবে? ঠিক তাই। এবং হ্যাঁ, ধৈর্য ধরো। আমি কিছু একটা উপায় বের করেই ফেলব। কারণ তোমাকে স্পর্শ না করতে পারলে আমার সত্যিই ভালো লাগবে না। জ্যাসপার বলল, তার কণ্ঠে একটা উষ্ণতা ছিল। জ্যাসপার ফিওনাকে নিজের হাতে ধীরে ধীরে টপসটা পরিয়ে দিল, যেন সে একটা মূল্যবান জিনিসকে সাজাচ্ছে। ফিওনার এলোমেলো চুলগুলো খুব যত্নের সাথে ঠিক করে দিয়ে সে তাকে চেয়ারে বসিয়ে রাখল। তুমি ঠিক আছো তো? জ্যাসপার মৃদু প্রশ্ন করল, যেন ফিওনার কোনো অস্বস্তি বা যন্ত্রণার প্রমাণ দেখতে না পায়। ফিওনা তার দিকে তাকিয়ে একটু হাসল। হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি যেভাবে কেয়ার করো ঠিক না হয়ে কোথায় যাব? এরপর জ্যাসপার একটা বিশেষ মলম নিয়ে এলো, যেটা সে নিজে তৈরি করেছিল। সেটি ফিওনার ঠোঁটে, গলায় এবং বুকে লাগিয়ে দিতে লাগলো। এটি তোমার জন্য, সে বলল। এটা তোমার ক্ষতগুলো দ্রুত সারিয়ে তুলবে। ফিওনা চোখ বন্ধ করে মলমের প্রশান্তি অনুভব করতে লাগলো। চলো, এখন আমি তোমাকে গ্লাস হাউসে নিয়ে যাই। তোমার এখন বিশ্রাম প্রয়োজন, জ্যাসপার বলল। তার কণ্ঠে সুরেলা রেশ ছিল। ফিওনাকে নিয়ে জ্যাসপার গ্লাস হাউসের দিকে যাত্রা করল। ভেনাসের লালচে আকাশ তখন থমথমে। সূর্যের আলো ম্লান হয়ে গেছে, যেন প্রকৃতিও কোনো অমঙ্গল সংবাদ পেয়ে স্তব্ধ হয়ে গেছে। অ্যাল্ডো রাজ্যের সিংহাসনে বসে থাকা জ্যাসপারের পিতা গভীর চিন্তায় নিমগ্ন। তার সাদা চুলগুলো যেন আরও সাদা হয়ে উঠেছে। সামনে রাখা স্ফটিক গোলকটি থেকে স্পষ্ট হয়ে ওঠে তার সন্তানের হৃদয়ের পরিবর্তন। জ্যাসপারের লাভ ফাংশন সক্রিয় হয়েছে, তবে সেটি কোনো ড্রাগন রাজকুমারীর জন্য নয়, বরং সেটি ঘটেছে একজন সাধারণ মানবীর জন্য। এ অসম্ভব। ড্রাকনিস ফুঁসে উঠলেন। তার গলা ঘরজুড়ে প্রতিধ্বনিত হলো, আমার রক্তধারায় এই দুর্বলতা, এমন ভুল আর কখনো ঘটতে পারে না। তার স্মৃতিতে ফিরে আসে সেই দিনগুলো, যখন তার ভাই একটি মানবীর প্রেমে পড়ে নিজের জীবন বিসর্জন দিয়েছিল। মানবীর প্রেমে পড়ে প্রতিবারই ড্রাগন জাতির কেউ না কেউ নিজের শক্তি ও সম্মান হারিয়েছে। এই প্রেম, এই অনুভূতি তাদের জন্য কেবলই বিপদের পূর্বাভাস। তিনি তার দৃষ্টি ফেরালেন স্ফটিক গোলকের দিকে। গোলকে দেখা যাচ্ছে অ্যালিসাকে, যে কিনা সবটা জানাচ্ছে ড্রাকনিসকে। অ্যালিসার সিলভা ভেনাসে ফিরে এসেছে, তবে অ্যালিসার শাস্তি নির্ধারণ করা হয়েছে, আর শাস্তির পূর্বেই সে সবটা জানাচ্ছে ড্রাকনিসকে। জ্যাসপার এবং ফিওনার কিছু মুহূর্ত, যা তুলে ধরল অ্যালিসা। সেই দৃশ্যগুলো কল্পনা করতেই ড্রাকনিসের ভ্রু কুঁচকে গেল। তুমি কি করে ভুললে জ্যাসপার? আমি তোমাকে এই ভালোবাসার ফাংশন থেকে বাঁচানোর জন্য এত ব্যবস্থা নিয়েছিলাম। অ্যালিসার শাস্তি নির্ধারণ হয়ে তার প্রস্তুতি চলছে। ড্রাকনিস জানতেন তার অপরাধ ছিল ক্ষমার অযোগ্য,
তবে এই মুহূর্তে তার শাস্তির বিষয়টি নয়, বরং জ্যাসপারের অবস্থা তার চিন্তার কেন্দ্রবিন্দুতে। এবার আমার হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় নেই, ড্রাকোনিস নিজেকে বললেন। মানবীটির অস্তিত্বই আমার জাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। তার কণ্ঠস্বর ভারী হয়ে গেল। ড্রাকোনিসের সিদ্ধান্ত যেন পুরো এল্ডো রাজ্যের ভার বহন করছিল। তিনি তার প্রধান উপদেষ্টা অ্যালরিককে ডাকলেন। জ্যাসপারকে ফিরিয়ে আনতে হবে। তার সঙ্গে সেই মানবীর সম্পর্ক এখনই শেষ করতে হবে। যদি সে না মেনে চলে তাহলে। তার কথাটি অসম্পূর্ণ রয়ে গেল, কিন্তু অ্যালরিক বুঝতে পেরেছিলেন রাজা কি ইঙ্গিত করছেন। ড্রাকোনিস তখন আকাশের দিকে তাকালেন। তার গভীর দৃষ্টি যেন শূন্যতায় কিছু খুঁজে ফিরছে। ড্রাগন এবং মানবীর মিলন কখনো শুভ ফল বয়ে আনেনি। আমি আমার সন্তানকে হারাতে পারবো না। রাজ্যের আকাশ ভারী হয়ে উঠল। এক নতুন ঝড়ের পূর্বাভাস যেন ভেসে আসছিল। ড্রাকোনিস জানতেন সামনে যে লড়াই আসছে তা কেবল জ্যাসপারের নয়, পুরো জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। এদিকে পৃথিবীতে ফিওনা হয়তো বুঝতেই পারেনি যে তাদের নিষ্পাপ সম্পর্কের কারণে ভেনাসের শিখরে এমন ঝড় উঠেছে। কিন্তু জ্যাসপার, সে জানে তার সামনে দুটি পথ, ফিওনার কাছে থাকা অথবা তার নিজের জাতি এবং পরিবারের ঐতিহ্য রক্ষা করা। ফ্লোরাস রাজ্যের রাজা জারেন এলিসার পিতা এক অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান ড্রাগন। তার সোনালী রাজকীয় চাদর গায়ে জড়িয়ে বন্দিশালার দীর্ঘ করিডোর ধরে হাঁটছিলেন। চারপাশে শুধু নিস্তব্ধতা। এই বন্দিশালা ভেনাসের গভীরতম অঞ্চলে অবস্থিত, যেখানে অপরাধীদের রাখা হয়। তবে এখানে বন্দীদের অধিকাংশই ড্রাগন জাতির উচ্চ শ্রেণীর সদস্য। শেষে এসে তিনি থামলেন এক কক্ষের সামনে। কক্ষটি অন্য সব কক্ষের চেয়ে আলাদা। কক্ষের ভেতরে একটা আলোকিত স্ফটিক ল্যাম্প ঝুলছে, আর তাতে আলো ছড়াচ্ছে। কক্ষের মাঝখানে একটা চেইনে বাঁধা একজন নারী বসে আছেন। ফ্লোরাস রাজ্যের প্রাক্তন রাজকন্যা লিয়ারা, যিনি একসময় পৃথিবীর একজন মানবের প্রেমে পড়েছিলেন এবং নিজের জাতির সব নিয়ম ভেঙে দিতে চেয়েছিলেন। তুমি এখনো সেই পৃথিবীর স্বপ্ন দেখে যাচ্ছ, জারেন ধীর কণ্ঠে বললেন। কক্ষের ভেতরে প্রবেশ করে লিয়ারা মাথা তুললেন। তার চুলগুলো কিছুটা এলোমেলো, কিন্তু তার চোখ এখনো গর্ব এবং দুঃখের মিশ্রণ। আমি পৃথিবীর স্বপ্ন দেখি না জারেন ভাইয়া। আমি দেখি আমার জীবনের একমাত্র প্রেমিকের স্বপ্ন, যে ভালোবেসেছিল আমাকে, যে আমাকে এমনভাবে আপন করেছিল যা আমাদের জাতির কোনো ড্রাগন কখনো পারেনি। তুমি জানো তোমার এই ভালোবাসা আমাদের জাতির জন্য কী ধরনের বিপদ ডেকে আনতে পারত? জারেন গম্ভীর স্বরে বলল। তুমি তোমার জাতি, তোমার পরিবার, এমনকি আমাদের পুরো ড্রাগন ঐতিহ্যের বিরুদ্ধে গিয়েছিলে। লিয়ারা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চেইনের বাঁধন তাকে আটকে রেখেছে। আপনারা আমাকে এখানে বন্দি করে রাখতে পারেন, কিন্তু আমার ভালোবাসা মুছে ফেলতে পারবেন না। আর আপনি জানেন না আমি আর সেই মানব আমাদের এক সন্তান হয়েছিল। জারেন চমকে উঠলেন, কিন্তু তার মুখের ভাব বজায় রাখলেন। তোমার সন্তান? তুমি এত বছর ধরে এটি গোপন করেছিলে, সে কোথায়? আমি জানি না। লিয়ারার গলা কাঁপল। আমি জানি না সে ছেলে ছিল নাকি মেয়ে। আমি জানি না সে এখনো জীবিত আছে কিনা, কিন্তু আমার অন্তর বলে সে বেঁচে আছে জারেন ভাইয়া, আর তার রক্তে ড্রাগনের শক্তি মিশে আছে। জারেন কিছুক্ষণ নীরব রইলেন, তার চোখে ভাবলেশহীন দৃষ্টি, কিন্তু তার মনের মধ্যে প্রশ্নের ঝড় বইছিল। তুমি জানো, এই কথা যদি এল্ডো রাজ্যের রাজা জানতে পারে, তাহলে সে তোমার সন্তানকে পৃথিবী থেকে খুঁজে আনতে কিছুতেই দ্বিধা করবে না। ড্রাগন এবং মানবের মিলনে জন্ম নেওয়া সন্তান সবসময় বিপদের কারণ হয়েছে। লিরায়া কঠিন দৃষ্টিতে জারেনের দিকে তাকালেন। আপনারা সবসময় ভালোবাসাকে ভয় করেন। আপনি আর ড্রাকোনিস একই ধরনের, কিন্তু আমি জানি সেই সন্তান পৃথিবীতে কোথাও বেঁচে আছে, এবং তার মাধ্যমেই একদিন ড্রাগন জাতির ভাগ্য বদলাবে। জারেন ধীরে ধীরে পেছনে সরে গেল, তার ভ্রু কুঁচকে গেল। তিনি জানতেন এই তথ্য তাকে বিপদের সামনে দাঁড় করাতে পারে।
কিন্তু তিনি এটাও জানতেন এই সন্তানের অস্তিত্ব পৃথিবীর আর ভেনাসের মধ্যে এক নতুন ইতিহাসের সূচনা করতে পারে। তোমার স্বপ্নে বিভোর থাকো লিয়ারা, কিন্তু মনে রেখো, আমি কিছুতেই আমাদের জাতির ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। যদি তোমার সন্তান বেঁচেও থাকে, আমি তাকে খুঁজে বের করব এবং নিশ্চিত করব যে সে আর কখনো আমাদের জাতির বিপদ ডেকে আনতে না পারে। কথা বলে জারেন দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। তার মনের মধ্যে ভীষণ যুদ্ধ চলছিল। তিনি জানতেন এই সন্তানের অস্তিত্ব পৃথিবী এবং ভেনাসের শক্তির ভারসাম্যকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। ভেনাসের আকাশে সূর্যের মতো উজ্জ্বল এক নক্ষত্র ঢলে পড়েছে। থারিনিয়াস ড্রাগন জাতির সবচেয়ে বিশ্বস্ত দূত ধীরে ধীরে ড্রাকনিসের প্রাসাদে প্রবেশ করল। তার হাতে ছিল এক অনন্য ধাতব বাক্স, যার ভেতরে ছিল ভেনাসের জন্য অপরিহার্য উপাদান, উন্নত প্রযুক্তি এবং শক্তির শুদ্ধ নির্যাস। ড্রাকনিস জ্যাসপারের পিতা এবং এল্ডোরাজ্যের সর্বোচ্চ শাসক তার ব্যক্তিগত ল্যাবে উপস্থিত ছিলেন। ল্যাবটি ছিল প্রযুক্তির এক বিস্ময়কর দৃষ্টান্ত। স্ফটিক আধার থেকে নিঃসৃত আলো চারদিকে ছড়িয়ে পড়ছিল, আর ল্যাবের কেন্দ্রস্থলে ছিল বিশাল এক পাত্র, যেখানে ভেনাসের পরিবেশের শক্তি এবং উপাদান সংমিশ্রণের জন্য প্রস্তুতি চলছিল। থারিনিয়াস এসে মাথা নত করল। সর্বোচ্চ রাজার সমস্ত উপাদান সংগ্রহ করা হয়েছে। এগুলো সম্পূর্ণ প্রস্তুত। প্রিন্স যখন ফিরে আসবে তখনই উপাদান ভেনাসের শক্তি পুনঃপ্রতিষ্ঠায় ব্যবহৃত হবে। ড্রাকনিস মাথা ঝুঁকিয়ে সম্মতি দিলেন এবং বাক্সটি গ্রহণ করে সযত্নে ল্যাবের এক নিরাপদ অংশে রেখে দিলেন। তুমি তোমার দায়িত্ব ভালোভাবে পালন করেছ থারিনিয়াস, কিন্তু এখন আমাকে অন্য একটি বিষয়ে জানতে হবে। জ্যাসপার পৃথিবীতে অনেক দিন ধরে রয়েছে, আর আমি জানতে পেরেছি যে সে একজন সাধারণ মানবীর সঙ্গে জড়িত হয়েছে। তার লাভ ফাংশনটি সক্রিয় হয়ে গেছে, এই বিষয়ে তুমি কি জানো? থারিনিয়াস এক মুহূর্ত চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ কিং, প্রিন্স একজন মানবীর সঙ্গে সম্পর্ক গড়েছে। তার নাম ফিওনা। আমি দেখেছি সে সেই মেয়েকে রক্ষা করতে তার নিজস্ব শক্তি ব্যবহার করেছে। আমি মনে করি তার লাভ ফাংশনটি সম্পূর্ণ সক্রিয় হয়ে গেছে। এই বিষয়টি পুরো ড্রাগন জাতির জন্য একটা উদ্বেগের কারণ। ড্রাকনিসের চোখে গভীর চিন্তার ছাপ ফুটে উঠল। তিনি তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, ড্রাগনরা যখনই মানবদের প্রেমে পড়েছে তখনই বিপর্যয় ডেকে এনেছে। লিয়ারার ঘটনা তোমার মনে আছে তো থারিনিয়াস? ফ্লোরাস রাজ্যের রাজকুমারী ছিল, যাকে আমি আর জারেন মিলে নিজের হাতে বন্দি করেছি, কারণ তার প্রেম আমাদের জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। আর এখন আমার নিজের পুত্র, তার এই সিদ্ধান্ত ভেনাসের পরিবেশ এবং শক্তির ভারসাম্যে হুমকি হয়ে দাঁড়াতে পারে। থারিনিয়াস গভীর কণ্ঠে বলল, কিং, আমি বুঝতে পারি আপনার উদ্বেগ, কিন্তু ফিওনা শুধুমাত্র একটা সাধারণ মানবী নয়। তার চরিত্র এবং সাহসিকতায় এমন কিছু আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে। তবে প্রিন্স তার প্রতি এতটাই আকৃষ্ট যে সে তার নিজের শক্তির সীমা অতিক্রম করছে। ড্রাকনিস স্থির দৃষ্টিতে থারিনিয়াসের দিকে তাকালেন। আমাকে নিশ্চিত করতে হবে এই সম্পর্কের কারণে ভেনাসের কোনো ক্ষতি না হয়। যদি প্রয়োজন হয় আমি নিজেই পৃথিবীতে গিয়ে এই সমস্যার সমাধান করব। কিন্তু আমি আশা করি জ্যাসপার নিজে তার দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। ফিওনার কারণে যদি ভেনাসের শক্তির ভারসাম্য বিনষ্ট হয় তবে তার ফল অত্যন্ত ভয়াবহ হবে। থারিনিয়াস মাথা নিচু করে সম্মতি দিল। আমি আপনার নির্দেশ অনুযায়ী সব ব্যবস্থা নেব কিং, এবং আমি প্রিন্সকে পর্যবেক্ষণ চালিয়ে যাব। ড্রাকনিস তার চোখ তুলে দূরে তাকালেন, তার মুখে দৃঢ়তার ছাপ, কিন্তু ভেতরে গভীর এক দ্বিধা। তিনি জানতেন জ্যাসপারের ভালোবাসা হয়তো তাদের জাতিকে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাবে, কিন্তু একজন পিতা হিসেবে তিনি নিজের ছেলের প্রতি ভালোবাসা আর জাতির দায়িত্বের ভারের মধ্যে আটকে গিয়েছিলেন। ভেনাসের আকাশে সোনালি সূর্য ক্রমশ অস্তমিত হতে চলেছে। ড্রাকনিস এল্ডোরাজ্যের রাজা চিন্তিত মনে দেবতা আব্রাহারের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
ভেনাসের রক্ষক আব্রাহারের কাছে যাওয়া মানে ছিল একটা নির্ভরযোগ্য সূত্রের কাছে পৌঁছানো, যেখানে সব সমস্যার সমাধান ছিল। আব্রাহারের প্রাসাদটি ছিল বিশাল, অনন্য এক স্থাপত্য, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও শক্তি একত্রিত হয়েছিল। বিশালাকার ড্রাগনের আকৃতির মতো এটি আকাশের দিকে উঁচু হয়ে দাঁড়িয়েছিল, যেন এটি মহাবিশ্বের সুরক্ষক। প্রাসাদের বাইরে দাঁড়িয়ে ড্রাকনিস অনুভব করল ভেনাসের দেবতা সত্যি অনেক রহস্যময়। ড্রাকনিস গভীর শ্বাস নিয়ে প্রাসাদের দিকে প্রবেশ করল। ভেতরে প্রবেশ করেই সে অনুভব করল সব দিকে রহস্যময় শক্তি বিরাজমান। দেবতা আব্রাহার সেখানে ছিল, তার সোনালি স্কেল সূর্যের আলোতে ঝলমল করছিল। সে জ্ঞানী ও অভিজ্ঞ, এবং তার চোখে একটা গভীর দৃষ্টি ছিল। রাজা ড্রাকনিস, আব্রাহার তার অমলিন কণ্ঠে বললেন, তুমি কেন এসেছ? হে মহামান্য দেবতা, ড্রাকনিস মাথা নত করে বলল, আমার ছেলে ভেনাসের একমাত্র প্রিন্স জ্যাসপার অরিজিন একটি মানবীর সঙ্গে প্রেমে জড়িত হয়েছে। আমি জানি আপনি সব জানেন। আমি চাই আপনি আমাকে এই সম্পর্কে কিছু বলুন। আব্রাহারের চোখে একটা গভীর মৃদু হাসি ফুটে উঠল। জ্যাসপার এবং ফিওনার সম্পর্কের খবর আমি শুনেছি। তাদের প্রেমের পথ কখনো মসৃণ হবে না। তুমি জানো, ড্রাগনরা যখন মানব প্রেমে পড়ে তখন ইতিহাসে অনিষ্ট ঘটেছে। ড্রাকনিসের কণ্ঠে উদ্বেগ ছিল। আমি জানি, কিন্তু আমার ছেলে তার হৃদয়ের টানে বাধা দিতে পারছে না। আমি তাকে বুঝতে চাই, কিন্তু আমার পিতার দায়িত্বের চাপও রয়েছে। প্রেমের চেষ্টায় অনেক কিছু জড়িত, আব্রাহার বললেন। তুমি যদি চাও আমি তাকে তার সত্যিকার দায়িত্ব বোঝানোর জন্য পাঠাতে পারি, তবে মনে রেখো এই পথের পরিণতি তোমার জাতির জন্য গুরুত্বপূর্ণ। ড্রাকনিস মাথা নেড়ে সম্মতি জানালো। আমি জ্যাসপারের ভালোর জন্য চাই, কিন্তু মানব ড্রাগন সম্পর্ক ভেনাসের জন্য বিপদ ডেকে আনতে পারে। তুমি যদি তোমার ছেলে আর ফিওনার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে চাও, তবে তাদের স্বাধীনতা দিতে হবে। প্রেম কখনো বাধার সামনে মাথা নত করে না। তুমি নিজেও জানো, তাদের মধ্যে এক শক্তিশালী সম্পর্ক গড়ে উঠছে, কিন্তু এটি তোমার উপর নির্ভর করছে তুমি কিভাবে তাদের পরিচালনা করবে। ড্রাকনিসের চোখে দীপ্তি ছিল। তাহলে আমি তাদের সম্পর্কের পথে বাধা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমি কি তাদের এই সম্পর্ককে নিরাপত্তা দিতে পারবো? এটি তোমার ক্ষমতায়, আব্রাহার বললেন। যদি তুমি তাদের সহায়তা করতে চাও, তাদের এই সম্পর্কের শক্তি ব্যবহার করো। এটি ভেনাসের শক্তিকে বৃদ্ধির পথে নিয়ে যেতে পারে, যদি তুমি সঠিকভাবে পরিচালনা করো। ড্রাকনিস কৃতজ্ঞতার হাসি দিয়ে বলল, ধন্যবাদ দেবতা। আমি আপনার পরামর্শ গ্রহণ করব এবং চেষ্টা করব যেন আমি আমার জাতির সুরক্ষা এবং আমার ছেলের ভালোবাসা দুটিকেই সামঞ্জস্য রাখতে পারি। আব্রাহার একটা মৃদু হাসি দিয়ে বললেন, ভালোবাসা এবং শক্তির মধ্যে একটা সুন্দর ভারসাম্য খুঁজে নাও রাজা। এই কাজের মধ্যে সব কিছুই সম্ভব। ড্রাকনিস প্রাসাদ থেকে বেরিয়ে এলেন, মনে মনে একটা নতুন পরিকল্পনা নিয়ে। আব্রাহার তার পাথরের মতো কঠিন জ্ঞানের মাধ্যমে তাকে একটা নতুন পথ দেখিয়েছেন, এবং তিনি জানতেন তাকে তার ছেলের প্রেমের জন্য আরও দৃঢ় হতে হবে। আব্রাহার ভেনাসের দেবতা প্রাসাদের গোপন কক্ষে প্রবেশ করলেন। কক্ষটি অন্ধকারে মোড়া, যেখানে একটা পুরনো বইয়ের উপর ধুলো জমেছে। বইটির নাম ড্রাগনের অমর প্রেমের ইতিহাস, এবং এটি বহু যুগ আগে রচিত হয়েছিল। দেবতা প্রতিদিনই নানান কাজের মধ্যে ব্যস্ত থাকলেও আজ তার মনে হলো এই পুরনো ইতিহাসের দিকে একবার নজর দেওয়া দরকার। তিনি আস্তে আস্তে বইটির কাছে গিয়ে ধুলো ঝাড়তে লাগলেন। তখনই হঠাৎ করে বইটির পৃষ্ঠাগুলো নিজে থেকেই খুলে গেল। আব্রাহার অবাক হয়ে গেলেন। এতদিন পর কেন যেন একটা অজানা শক্তি বইটির পৃষ্ঠাগুলো খুলতে বাধ্য করেছে। তিনি বইটির উপর নজর রাখলেন। পুরনো কালির অক্ষরগুলোর মধ্যে নতুন কিছু লেখা যোগ হয়েছে। এটা কি সম্ভব? দেবতা ভাবলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। সেই নতুন লেখা ছিল কিছু বিশাল কথামালা, যা বলে উঠছিল যে
ড্রাগন এবং মানবের প্রেমের এই নতুন অধ্যায়টি নাকি ইতিহাসের গতি পরিবর্তন করতে পারে। আব্রাহার চোখের সামনে সেই লেখাগুলো মনোযোগ সহকারে পড়তে লাগলেন। সেখানে বর্ণনা করা হচ্ছিল একজন ড্রাগনের প্রেমে পড়ে এক মানবীর আত্মার শক্তি কতটা প্রভাব ফেলতে পারে। লেখায় বলা হয়েছিল এই প্রেমের ফলে একটা নতুন শক্তিশালী জাতির জন্ম হতে পারে, যেখানে মানব ও ড্রাগন উভয়ই নিজেদের অস্তিত্ব খুঁজে পাবে। অদ্ভুত, আব্রাহার ভাবলেন, কেন আমি এতদিন এখানে আসিনি? এই বইটির মধ্যে কত গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে। তিনি আরও গভীরভাবে পড়তে লাগলেন এবং বুঝতে পারলেন সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে ছিল জ্যাসপার ও ফিওনার সম্পর্ক। তাদের প্রেমের মধ্যে দিয়ে এক বিশেষ শক্তি, যা ভেনাসের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে পারে। দেবতা চিন্তায় পড়ে গেলেন, তাদের প্রেম কি সত্যি এইভাবে আমাদের ইতিহাসকে পরিবর্তন করবে? আমি কিভাবে তাদের সাহায্য করতে পারি? মাউন্টেন গ্লাস হাউসের নীরবতা যখন চারপাশে বিরাজ করছে, রাতের আকাশের তারাগুলো জ্বলজ্বল করছে। হাউসের উজ্জ্বল কাচের দেয়ালগুলো পুরো পরিবেশকে এক অন্যরকম রূপে সাজিয়েছে, কিন্তু ভেতরে জ্যাসপার গভীর ঘুমে ডুবে আছে। স্বপ্নের মধ্যে জ্যাসপার হঠাৎ দেখতে পায় একটা সবুজ ড্রাগন আর একটা বাদামি ড্রাগন আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন রয়েছে, যেন তারা একে অপরের সাথে প্রেমের বাঁধনে আবদ্ধ। সবুজ ড্রাগনটি মৃদুভাবে ঘুরে ফিরে বাদামি ড্রাগনের পাশে থাকে, আর দুজনেই খুব সুন্দর আর আকাশের মধ্যে মুক্তভাবে উঠছে। কিন্তু হঠাৎ করে একটা বিপদ ঘটতে শুরু করে। জ্যাসপার দেখছে বাদামি ড্রাগনটি আচমকা নিচে পড়তে শুরু করে। সে ছটফট করতে করতে মাটিতে আছড়ে পড়ে। জ্যাসপার ভয়ঙ্করভাবে অবাক হয়ে যায় এবং তার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। বাদামি ড্রাগনের মৃত্যু দৃশ্য দেখে সে হতবিহ্বল হয়ে যায়। অ্যালিসিয়া নামটি তার মুখ থেকে বের হয়ে আসে, যেন এটি কোনো পবিত্র উচ্চারণ। কেন এই নামটি সে বলল সে তা বুঝতে পারে না। এটি যেন তার অজান্তেই বের হয়ে এসেছে। জ্যাসপার তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বসে। হৃদয়ের উত্তেজনা তার দেহে ছড়িয়ে পড়ে, আর সেই ভয়ঙ্কর দৃশ্যটির রেশ তার মনে ভাসমান থাকে। সে বুঝতে পারে যে এটি ছিল তার জীবনের প্রথম স্বপ্ন, এবং এত ভয়ঙ্কর কেন এটা ঘটেছে। অ্যালিসিয়া নামটি কেন উচ্চারিত হলো, সেই প্রশ্নটি তার মনে ঘুরতে থাকে। জ্যাসপার শান্ত হতে চেষ্টা করে, কিন্তু অস্থিরতার অনুভূতি তাকে দমিত করতে পারে না। সে জানে স্বপ্নের অর্থ হয়তো গভীর, কিন্তু কিভাবে এর সাথে তার বাস্তবের সম্পর্ক আছে তা নিয়ে সে চিন্তিত। অ্যালিসিয়া কে? কেন এই নাম তার মনে এসেছে? মাউন্টেন গ্লাস হাউসের স্বচ্ছ দেয়ালের বাইরে রাতের আকাশের তারাগুলো চকচক করছে, কিন্তু জ্যাসপারের মনে অন্য একটা জগতের ভাবনা চলছে। সে মনে মনে ভাবে, এটি কি কেবল একটি স্বপ্ন, নাকি এর পেছনে কোনো বাস্তবতা আছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে কক্ষের কাচের দেয়ালের কাছে গেল। আকাশের দিকে তাকিয়ে থাকলো। সেই সবুজ এবং বাদামি ড্রাগনের প্রেমের স্বপ্ন এখনও তার মনে উজ্জ্বল ছিল, আর অ্যালিসিয়ার নামের রহস্য এখনও তার হৃদয়ে ঝিলমিল করছে। সকালবেলার সূর্য হালকা আলোতে পাহাড়ের চূড়াগুলোকে আলোকিত করছে। মাউন্টেন গ্লাস হাউসের কাচের দেয়ালে সোনালি রোশনি এসে পড়ছে, যা পুরো কক্ষটিকে মায়াবী করে তুলেছে। জ্যাসপার পাশে বসে ফিওনাকে গভীর ঘুমে দেখতে পাচ্ছে। তার মুখাবয়বে এক শান্তির অনুভূতি, নিঃশ্বাসে যেন জাদু। জ্যাসপারের মন মরা, তার চিন্তা প্রবাহিত হচ্ছে। কেন আমি এমন স্বপ্ন দেখলাম? সে ভাবতে থাকে। অ্যালিসিয়া নামটা কী কারণে এলো আমার মনে? আমি তো এই নাম আগে কখনো শুনিনি। চোখে চোখে তাকিয়ে জ্যাসপার অনুভব করে, আমার হৃদয়ে শুধু তুমি হারমিংবার্ড। তুমি আমার স্বপ্ন, আমার বাস্তবতা, আমার মস্তিষ্কের প্রতিটা কোণে, আমার শিরায় শিরায় শুধু তোমার নাম জড়ানো। ফিওনার নিদ্রা যেন একটা স্বপ্নের রাজ্য। জ্যাসপার তার কোমল মুখের দিকে তাকিয়ে ভাবছে, আমি অন্য কারোর নাম কেন বললাম? তোমার কথা ভাবতে ভাবতে অ্যালিসিয়ার নামটি কিভাবে চলে এলো।
তবে তার হৃদয়ের গভীরে একটাই অনুভূতি, তুমি ছাড়া অন্য কাউকে আমি কখনো ভাবতে পারি না হার্মিংবার্ড। মৃদু হাসি ফুটিয়ে সে মনে করে এটি কি শুধুই একটা স্বপ্ন, নাকি এর পেছনে কোনো অদৃশ্য বার্তা রয়েছে। তবে জানে ফিওনার প্রতি তার ভালোবাসা অটুট এবং সব কিছু ঠিক থাকবে যতক্ষণ না ফিওনা তার পাশে আছে। সে ফিওনার কাছাকাছি গিয়ে তার কোমল হাতের উপর হাত রাখে। অ্যালিসিয়া নামটি কেবল একটি স্বপ্নের অংশ, কিন্তু তুমি আমার জীবনের বাস্তবতা হার্মিংবার্ড। এমন মুহূর্তে জ্যাসপার জানে ফিওনা তার কাছে থাকলেই সব ঠিকঠাক থাকবে। জীবনের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে যতক্ষণ তার হৃদয়ে ফিওনার নাম ভাসছে। সন্ধ্যা নেমে এসেছে। মাউন্টেন গ্লাস হাউসের ল্যাবের চারপাশে পাহারার জলের মৃদু আওয়াজ এক অদ্ভুত নীরবতা তৈরি করেছে। ল্যাবের ভেতরে জ্যাসপার একটা বিশাল স্ক্রিনের সামনে বসে আছে। স্ক্রিনে বিভিন্ন উপাদানের বিশ্লেষণ ভাসছে, কিন্তু তার মন কোথাও আটকে আছে। ঘুমহীন রাতে সেই স্বপ্ন এখনও তার মনে জ্বলজ্বল করছে। সবুজ আর বাদামি ড্রাগনের আকাশে ওড়ার দৃশ্য, তাদের প্রেমের বন্ধন আর সেই অদ্ভুত নাম অ্যালিসিয়া। জ্যাসপার মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে নিল। তার কাজের মাঝে মনোযোগ দেওয়ার চেষ্টা করল, কিন্তু সেই স্বপ্নের প্রভাব যেন তাকে ছাড়ছে না। ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটা সংকেত ভেসে উঠল। ড্রাকনিস কল করছে। জ্যাসপার দ্রুত কলটি গ্রহণ করল। স্ক্রিনে ড্রাকনিসের মুখটা ভেসে উঠল শান্ত ও আত্মবিশ্বাসী। থারিনিয়াস ঠিকঠাকভাবে উপাদানগুলো নিয়ে ভেনাসে পৌঁছেছে তো ড্রাকনিস? জ্যাসপার সরাসরি প্রশ্ন করল। ড্রাকনিস একটু থেমে বলল, হ্যাঁ, থারিনিয়াস তার কাজ সম্পূর্ণ করেছে, সব কিছু সঠিক পথে চলছে। তবে ভেনাসের সেন্ট্রাল ল্যাবে উপাদানগুলো বিশ্লেষণ করতে আরও কিছুটা সময় লাগবে। তাড়াতাড়ি করতে বলুন, পরবর্তী মিশনের প্রস্তুতির জন্য আমাদের সেই তথ্যগুলো দরকার। জ্যাসপারের গলায় দৃঢ়তা। ড্রাকনিস মৃদু হাসল। তুমি তো সবসময় এত মনোযোগী মাইসান। তবে পরবর্তী মিশন নিয়ে ভাবার আগে নিশ্চিত হও অন্য কোনো বিষয় তোমার মনোযোগ সরিয়ে নিচ্ছে না তো। ড্রাকনিসের কথাগুলো সাধারণ শোনালেও এর গভীরে যেন কিছু একটা লুকিয়েছিল। জ্যাসপার ভ্রুকুচকে তার দিকে তাকালো, তবে তার মুখে এক ফোঁটা সন্দেহ প্রকাশ করল না। আমার মনোযোগ সম্পূর্ণ মিশনে, অন্য কোনো ব্যাপার আমাকে প্রভাবিত করতে পারবে না ড্রাকনিস, জ্যাসপার দৃঢ়ভাবে বলল। ড্রাকনিস কিছু না বলে মাথা নেড়ে হাসল। তার স্বর ছিল স্বাভাবিক, যেন কোনো গোপন ইঙ্গিত দিতে চাইছে। তাহলে ভালো মাইসান, আমি ভেনাসে এই বিষয়গুলো তদারকি করছি। তুমি এখানকার কাজ চালিয়ে যাও। তাড়াতাড়ি মিশন শেষ করে অ্যাথিরিয়নকে নিয়ে ফিরে আসো। পুরো ভেনাস তোমার অপেক্ষায় আছে। কথোপকথন স্বাভাবিকভাবেই শেষ হলো। ড্রাকনিস মিশন নিয়ে আরও কিছু কথা বলল, কিন্তু প্রতিটা বাক্যে যেন এক ধরনের কৌশল লুকিয়েছিল। কল কেটে যাওয়ার পরও জ্যাসপার কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার মনে হতে লাগলো ড্রাকনিস কিছু জানে। তবে কি সে ফিওনার কথা জেনে গেছে? জ্যাসপার নিজের জায়গা থেকে উঠে ল্যাবের বিশাল কাচের দেয়ালের দিকে এগিয়ে গেল। আকাশে একটা তারার আলো ঝলমল করছে। সেটা সন্ধ্যা তারা, যেটা তার বাসস্থান ভেনাস। কিন্তু তার মনের মধ্যে সেই স্বপ্ন আর ড্রাকনিসের ইঙ্গিত যেন মেঘ হয়ে জমে আছে। ড্রাকনিস কি সত্যিই কিছু জানে, নাকি এটা কেবল আমার কল্পনা? নিজেকে প্রশ্ন করল সে। তবে একটা জিনিস পরিষ্কার, কিছু একটা বদলে যাচ্ছে। ফিওনার প্রতি তার অনুভূতি আর ড্রাকনিসের আচরণ সবকিছুই যেন এক গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছে। জ্যাসপার গ্লাস হাউসে ফিরল। রাত গভীর হলো। পাহাড়ের উপর নির্মিত এই বাড়ির ভেতরটা নীরব এবং প্রশান্ত। দরজা খুলে সে সোজা লিভিং রুমে ঢুকল। আর তখনই তার চোখ গেল সোফায় বসে থাকা ফিওনার দিকে। ফিওনা একটা বই হাতে ধরেছিল, কিন্তু জ্যাসপারকে দেখে বইটা নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। চোখে অল্প হতাশা আর দীর্ঘ অপেক্ষার ছাপ স্পষ্ট। জ্যাসপার কয়েক পা এগিয়ে এলো, মুখে এক ধরনের অবাক হালকা হাসি। হার্মিংবার্ড, এত রাতে এখনও জেগে আছো? ঘুমাওনি কেন? রাত অনেক হয়েছে।
জ্যাসপার প্রশ্ন করল, তার গলায় একটু বকুনি মিশ্রিত মমতা। ফিওনা ভ্রু কুঁচকে তার মুখে একটা দুষ্টু হাসি এনে বলল, ঘুম আসবে কিভাবে? সারাদিন তোমার দেখা পাইনি। অপেক্ষা করছিলাম কখন ফিরবে। তোমাকে একবার না দেখলে তো আমার ভালোই লাগে না। সেটা কি তুমি বুঝতে পারো না? তার কণ্ঠে অভিমান মিশেছিল, কিন্তু সেই অভিমান জ্যাসপারকে হাসতে বাধ্য করল। তুমি সত্যি একটা পচা ফায়ার মনস্টার, সেটা কি তুমি জানো? ফিওনা হঠাৎ করেই যোগ করল, তার গলার সুর যেন একসাথে রাগ আর ভালোবাসার মিশ্রণ। জ্যাসপার এক পা এগিয়ে ফিওনার দিকে ঝুঁকল, তার চোখে এক ধরনের মৃদু শ্লেষ ফুটে উঠল, কিন্তু সুরটি নরম ছিল। তাহলে পচা ফায়ার মনস্টার হয়েও কি আমার দেখা পাওয়ার জন্য এভাবে অপেক্ষা করবে? ফিওনা মুখ ঘুরিয়ে একটু গম্ভীর হওয়ার ভান করল। আর কি করব? আমি তো এমনিতেই বোকা মানবী। জ্যাসপার ফিওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি রাতে খেয়েছো? ফিওনা মুখ ফিরিয়ে মৃদু কণ্ঠে বলল, না, খাবো না, খিদেও নেই। জ্যাসপার ভ্রু কুঁচকে ফিওনার পাশে গিয়ে দাঁড়ালো। হার্মিংবার্ড, খিদে না থাকলেও কিছু খেতে হবে, না খেলে অসুস্থ হয়ে যাবে। চলো, তোমাকে খাওয়াতে হবে। ফিওনা মাথা নেড়ে বসল। তোমাকে আমার জন্য ঝামেলা করতে হবে না, আমার খিদে নেই, আমি ঠিক আছি। কিন্তু জ্যাসপার এক পা পিছু হটল না। কথা না বাড়িয়ে চুপচাপ বসো, আমি খাবার নিয়ে আসছি। জ্যাসপার সোজা কিচেনে প্রবেশ করল। কিচেনে থাকা ফ্রিজ খুলে ভেতর থেকে হালকা ও গরম খাবার বের করল। রাতের জন্য সে স্টিম ডাম্পলিং ও এক বাটি মিষ্টি কর্ন স্যুপ গরম করল। ট্রেতে খাবার সাজিয়ে নিয়ে লিভিং রুমে ফিরে এলো। ফিওনা তখনও সোফায় বসেছিল, হাতের বইটা বেখেয়ালে ধরে রেখেছে। জ্যাসপার খাবারের ট্রেটা টেবিলে রাখলো আর ফিওনার পাশে বসলো। তুমি নিজের খেয়াল রাখতে জানো না, তাই তোমার জন্য আমাকে সব সময় থাকতেই হবে। এখন চুপচাপ খাও, জ্যাসপার বলল। ফিওনা মুচকি হেসে বলল, তুমি তো সব সময় ভয় দেখাও, আর আমিও তোমার হুমকিতে বাধ্য। জ্যাসপার কোনো উত্তর দিল না। সে চামচ তুলে প্রথমে একটা ডাম্পলিং ফিওনার মুখের সামনে ধরল। মুখ খোলো। ফিওনা একটু ইতস্তত করলেও জ্যাসপারের জেদের কাছে হার মানল। মুখ খুলে এক চামচ খাবার নিল। ডাম্পলিংয়ের নরম মশলাদার স্বাদ তার মুখে মিশে গেল। ভালো? জিজ্ঞেস করল জ্যাসপার। ফিওনা মৃদু হাসি দিয়ে বলল, তুমি কি জানো, এমনভাবে কেউ আমাকে আগে খাওয়ায়নি, মানে গ্র্যান্ডপার মিস ঝাং ছাড়া। জ্যাসপার হাসল, আমি সব কিছুই প্রথমবার করি। হার্মিংবার্ড, এখন তুমি কেবল খাও। ফিওনা এবার জোর করে বলল, তুমি নিজেও কিছু খাও, আমি একা খাবো না। জ্যাসপার কিছুক্ষণ বিরতি দিয়ে চামচ তুলে নিজের জন্য এক টুকরো ডাম্পলিং নিল। ঠিক আছে, আমিও খেলাম, এবার খুশি তো? ফিওনা মুচকি হেসে বলল, খুশি নই, কিন্তু মেনে নিলাম। খাওয়ার সময় হঠাৎ জ্যাসপার একটা মিষ্টি কর্ন স্যুপের চামচ ফিওনার মুখের সামনে ধরল। ফিওনা চামচ থেকে স্যুপ খাওয়ার পর জ্যাসপার এক মুহূর্ত থেমে তার গালে হালকা একটা চুমু খেল। ফিওনা চমকে উঠে বলল, তুমি চুমু দিলে কেন? জ্যাসপার শান্তভাবে বলল, তোমার খাবার খাওয়ার পুরস্কার। ফিওনা লজ্জায় মুখ ফিরিয়ে বলল, তুমি সত্যিই পচা। জ্যাসপার হেসে উঠল, হ্যাঁ, তবে আমার হার্মিংবার্ড এই পচা মনস্টারকেই পছন্দ করে। পুষ্পরাজ পাহাড়ের মধ্যে অত্যাধুনিক ল্যাবের কনফারেন্স রুমে এক চাপা উত্তেজনা বিরাজ করছে। চারপাশের স্ক্রিনে বিভিন্ন ডেটা ভাসমান, মাঝে মাঝে রং পরিবর্তন করে সংকেত দিচ্ছে। টেবিলের চারপাশে জ্যাসপার, থারিনিয়াস, আলবিরা এবং মিস্টার জেনসিং গভীর আলোচনায় মগ্ন। টেবিলের কেন্দ্রে একটা হলোগ্রাফিক প্রজেকশন, এতে দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকার আমাজন বনাঞ্চলের একটা ত্রিমাত্রিক মানচিত্র। জ্যাসপার তার লম্বা আঙুল দিয়ে একটা নির্দিষ্ট স্থানের দিকে ইঙ্গিত করে বলল, এই এলাকাটা হলো আমাদের পরবর্তী লক্ষ্য। এখানে ইথেরিয়াম অরব রয়েছে, যা আমাদের ভেনাসের প্রজেক্ট সম্পন্ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।
তবে সমস্যা হলো এটি শ্যাডো স্ন্যাক নামে একটা অত্যন্ত বিপজ্জনক মনস্টার দ্বারা সুরক্ষিত। থারিনিয়াস তার চেয়ার ঠেলে পেছনে হেলান দিয়ে বলল, শ্যাডো স্ন্যাক সহজ প্রতিপক্ষ নয়। আমি ভেনাসও এমন একটা প্রাণীর মুখোমুখি হয়েছি। এটি কেবল ফিজিক্যাল অ্যাটাক করে না, এটা সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনেও সক্ষম। সুতরাং আমাদের স্ট্র্যাটেজি হতে হবে অনেকটাই সুনিপুণ। মিস্টার চেনসিং, যিনি সবসময় তথ্য বিশ্লেষণে ব্যস্ত থাকেন, তার হালকা ধাতব কণ্ঠস্বর ভেসে এলো। তোমাদের প্রাথমিক লক্ষ্য হলো অরবের অবস্থান শনাক্ত করে তার নিরাপদে উদ্ধার করা। তবে মিশনের জন্য আমাদের 3 স্তরের সুরক্ষা প্রয়োজন। প্রথমত, শ্যাডো স্ন্যাকের বিষাক্ত ধোঁয়ার প্রতিরোধী স্যুট। দ্বিতীয়ত, অলকভিত্তিক অস্ত্র যা এর অন্ধকার শক্তিকে ভেঙে দিতে পারবে। এবং তৃতীয়ত, একটা দ্রুত পালানোর ব্যবস্থা। আলভিরা তার ল্যাপপ্যাডে কিছু লিখে বলল, আমার ফায়ার এনহ্যান্সড আলোকস্ত্র তৈরি করা সম্ভব, তবে এর জন্য রেয়ার ক্রিস্টাল প্রয়োজন, যা ল্যাবের ভেনাসিয়ান স্টক থেকে আনতে হবে। এটা করতে আমার কিছু সময় লাগবে। স্ক্রিনে একটা নতুন ডেটা ফিড প্রদর্শিত হলো। তাতে দেখা যাচ্ছে শ্যাডো স্ন্যাক যে কোনো কম্পাঙ্কের শব্দ শোষণ করতে পারে, তবে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে এটি দুর্বল হয়ে যায়। জ্যাসপার সামনের দিকে ঝুঁকে বলল, আমাদের আলোকস্ত্রের পাশাপাশি সাউন্ড ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণে কাজ করতে হবে। থারিনিয়াস, তুমি সাউন্ড এমপ্লিফায়ার প্রস্তুত করবে। এটি স্নার্কের ধোঁয়াভেদ করে তার কেন্দ্রীয় স্নায়ুকে আঘাত করবে। থারিনিয়াস মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি সুরক্ষা স্যুট এবং সাউন্ড ডিভাইস তৈরি করছি। তবে আমাদের দ্রুত কাজ করতে হবে, হাতে সময় বেশি নেই। চেনসিং একটা হালকা হলোগ্রাফিক স্ক্রিনে অরবের বিশ্লেষণ তুলে ধরে বললেন, ইথেরিয়াম অরবের ভেতর এমন একটি শক্তি আছে যা গ্র্যাভিটি ফিল্ড ম্যানিপুলেট করতে পারে। এটি যদি তোমরা সফলভাবে উদ্ধার করতে পারো, তাহলে এটি শুধু তোমাদের গবেষণার জন্য নয়, পৃথিবীর পরিবেশকে স্থিতিশীল করতেও কাজে লাগবে। জ্যাসপার দীর্ঘশ্বাস নিয়ে বলল, তাহলে পরিকল্পনা এমন, আমরা আগামীকাল রাতেই আমাজনের উদ্দেশ্যে যাত্রা করব। থারিনিয়াস, আলভিরা, তোমাদের 24 ঘন্টার মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। মিস্টার চেনসিং, আপনি অরবের শক্তির সঙ্গে আমাদের ডিভাইসগুলোর সামঞ্জস্য নিশ্চিত করবেন। আলোচনার শেষে সবাই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রুমের ভেতরে এক চাপা নীরবতা। সবাই জানে এই মিশন শুধু তাদের দক্ষতার পরীক্ষাই নয়, বরং এটি পৃথিবী এবং ভেনাসের ভবিষ্যতের জন্য একটি অমোঘ চ্যালেঞ্জ। কনফারেন্স রুমে সবাই ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আলোচনার টানাপোড়েন সত্ত্বেও পরিবেশে একটা চাপা শান্তি নেমে এসেছিল। মিস্টার চেনসিং হঠাৎ থেমে জ্যাসপারের দিকে তাকিয়ে বললেন, জ্যাসপার, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি আমার কক্ষে এসো। জ্যাসপার ভ্রু কুঁচকে বলল, এখনই? মিস্টার চেনসিং মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এখনই। এটা অত্যন্ত জরুরি। এই কথা বলেই মিস্টার চেনসিং দ্রুত কনফারেন্স রুমের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। তার সুনিপুণ চলাফেরা থেকে বোঝা যাচ্ছিল যে বিষয়টা নিঃসন্দেহে গুরুতর। জ্যাসপার কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল। ভেবে দেখল কি হতে পারে। তার মন কিছুটা অস্বস্তিতে ভরে গেল। কনফারেন্স রুমের আলো ম্লান হয়ে আসছিল। থারিনিয়াস টেবিলের চারপাশ থেকে সবার নোটপ্যাড আর ডিভাইস গুছিয়ে তুলছিল। হঠাৎ সে জ্যাসপারের দিকে ফিরে বলল, মাফ করবেন প্রিন্স, একটা কথা ছিল। জ্যাসপার নিজের নোটপ্যাড গোছাতে গোছাতে চোখ তুলে তাকিয়ে বলল, বলো থারিনিয়াস, কি বলবে? থারিনিয়াস এক ধরনের দ্বিধা নিয়ে তার সামনে এগিয়ে এসে বলল, প্রিন্স, বলছিলাম যে আপনি ইতিমধ্যে বেশ কয়েকবার ল্যাবের কম্পিউটার আর ডিভাইস ধ্বংস করে ফেলেছেন। কিং ড্রাকোনিস ভেনাস থেকে যে ডিভাইসগুলো এনে স্টকে রেখেছিল, সেগুলো প্রায় শেষ। স্টোর রুমে এখন আর মাত্র একটা ডিভাইস সেট রয়েছে। এবার আপনি এগুলো ভেঙে ফেললে আবার ভেনাস থেকে আনতে যথেষ্ট কষ্ট হবে, সময়ও লাগবে। তাই প্লিজ দয়া করে ওই অবলা ডিভাইসগুলোর উপর আর রাগ ছাড়বেন না। জ্যাসপার থারিনিয়াসের কথা শুনে সামান্য হেসে ফেলল।
তার ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রূপের ছাপ ফুটে উঠল। ঠিক আছে থারিনিয়াস, সে বলল, এরপর থেকে ডিভাইসের উপর নয় তোমার উপর রাগ ঝাড়ব। থারিনিয়াস বিস্ময় নিয়ে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলার সাহস করল না। জ্যাসপার নোটপ্যাডটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। রুমের বাইরে যাওয়ার সময় তার পায়ের ধপধপ শব্দ থারিনিয়াসের মনে অজানা শঙ্কার জন্ম দিল। কনফারেন্স রুমের দরজা খুলে জ্যাসপার বেরিয়ে গেল। করিডোরের শীতল বাতাস তার মুখে আছড়ে পড়ল। তার চোখে দৃঢ় সংকল্পের ছাপ ছিল। সে জানত মিস্টার চেনসিংয়ের সাথে কথোপকথন সহজ হবে না, তবুও তাকে সেখানে যেতে হবে। থারিনিয়াস পেছনে দাঁড়িয়ে চুপচাপ তার যাওয়া দেখল। সে নিজেকে মনে মনে বলল, প্রিন্স আর তার রাগ কোনো একদিন এটাই হয়তো আমাদের সবার জন্য ঝামেলা ডেকে আনবে। এরপর সে ধীর পায়ে রুমের বাকি সরঞ্জাম গুছানোর কাজে মনোযোগ দিল, যেন সেগুলো আর কোনোভাবেই জ্যাসপারের ক্রোধের শিকার না হয়। ল্যাবরেটরির প্রশস্ত করিডোর ধরে এগিয়ে চলল জ্যাসপার। তার পায়ের শব্দ কাচের মেঝেতে প্রতিধ্বনি তুলছিল, আর চারপাশে ভাসমান মনিটরে বিভিন্ন গ্রাফ ও ডেটা চলমান ছিল। চেনসিংয়ের কক্ষটি ছিল ল্যাবের এক কোণে। দরজায় পৌঁছে জ্যাসপার হালকা চাপ দিল আর দরজা ধীরে ধীরে খুলে গেল। জ্যাসপার মিস্টার চেনসিংয়ের কক্ষে প্রবেশ করতেই চেনসিং তাকে দেখে গম্ভীর মুখে বললেন, তোমার জন্যই অপেক্ষা করছিলাম জ্যাসপার, বসো, আমাদের কিছু জরুরি কথা আছে। জ্যাসপার সামনে রাখা চেয়ারে বসল। তার চোখে এক ধরনের বিরক্তি ছিল, তবে মুখে তা প্রকাশ করল না। বলুন মিস্টার চেনসিং, কি বিষয়ে কথা বলতে চান? চেনসিং হাত গুটিয়ে নিজের চেয়ারে হেলান দিয়ে বললেন, তুমি হয়তো জানো আমি কেন তোমাকে আলাদা ডেকেছি। বিষয়টি আমার নাতনি ফিওনাকে নিয়ে। জ্যাসপার একটু এগিয়ে বসে বলল, দেখুন মিস্টার চেনসিং, আমি আগেই বলেছি, যখন আমার কাজ শেষ হবে আমি ফিওনাকে এবং আপনাকে চীনে পৌঁছে দিয়ে ভেনাসে ফিরে যাব। তাহলে এই বিষয়ের কথা বলার কি দরকার? চেনসিং তখন এক গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন। আমি এই বিষয়ে কথা বলতে চাই না জ্যাসপার, আমি অন্য বিষয়ে কথা বলতে চাই। তোমার মনে নেই তুমি আমাকে কি বলেছিলে? তুমি বলেছিলে তুমি প্রমাণ করবে যে ফিওনা তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কোনো আবেগের প্রভাবে ভাসছে না, বরং সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে। আমি এখন সেই প্রমাণ দেখতে চাই। জ্যাসপারের মুখ হঠাৎ করেই কঠোর হয়ে উঠল। তার চোখে এক ধরনের আগ্রহ আর রাগ মিশ্রিত হয়েছিল। আপনার বিশ্বাস নেই, তাই তো? সে ঠান্ডা স্বরে বলল, আপনি কি ভেবেছেন ফিওনা কেবল আমার সৌন্দর্যের ফাঁদে পড়ে আবেগের বশে আমার সাথে থাকছে? চেনসিং ঠান্ডা গলায় বললেন, আমি জানি না জ্যাসপার, আমি একজন বৈজ্ঞানিক, আমার কাজ হলো প্রমাণ খোঁজা। তুমি যদি বলো ফিওনা তোমাকে সত্যি ভালোবাসে তাহলে তা প্রমাণ করো। যদি তুমি তা করতে পারো আমি আর কখনোই তোমার আর ফিওনার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলব না। জ্যাসপার গভীরভাবে এক মুহূর্তের জন্য ভাবল, তারপর সে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আমি প্রমাণ করব। তবে মনে রাখবেন মিস্টার চেনসিং, সেই প্রমাণের পর ফিওনার লাইফের সব কিছুই আমার দায়িত্বে থাকবে। মিস্টার চেনসিং হালকা হেসে বললেন, আমি অপেক্ষা করব জ্যাসপার, দেখি তুমি কি প্রমাণ করো। জ্যাসপার কোনো কথা না বলে ঘুরে দাঁড়ালো। তার মনের ভেতর এখন নতুন এক পরিকল্পনার বীজ অঙ্কুরিত হচ্ছিল। জ্যাসপার মিস্টার চেনসিংয়ের কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আজ রাতেই প্রমাণ করব। আপনাকে আর বেশি অপেক্ষা করতে হবে না। চেনসিং এক ভ্রু উঁচিয়ে বললেন, আজ রাতেই? এত দ্রুত কিভাবে? জ্যাসপার তার স্বাভাবিক আত্মবিশ্বাসী ভঙ্গিতে উত্তর দিল, আপনার উত্তর পেতে খুব বেশি সময় লাগবে না। আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণ পরেই থারিনিয়াসকে পাঠাবো, সে আপনাকে নিয়ে বের হয়ে আসবে। আমি তার আগেই সব প্রস্তুতি সেরে ফেলব। চেনসিং কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে জ্যাসপার দ্রুত ঘুরে দরজা খুলে বেরিয়ে যায়। তার পায়ের শব্দ কক্ষের বাইরে মিলিয়ে যাওয়ার পর চেনসিং নিঃশ্বাস ফেলে নিজের চেয়ারে হেলান দিলেন।
তার চোখে মিশ্র অনুভূতির খেলা। দেখি ড্রাগন প্রিন্স জ্যাসপার, তোমার সাহস আর আত্মবিশ্বাস কতটা ঠিক। চেনশিং নিজে নিজেই বিড়বিড় করল। এদিকে জ্যাসপার ল্যাবের করিডোর ধরে দ্রুত এগিয়ে গেল। তার মুখে এক অনমনীয় দৃঢ়তা স্পষ্ট। নিজের পরিকল্পনা নিয়ে সে এক মুহূর্তের জন্য দ্বিধায় ছিল না। ফিওনা, আজ রাতে আমি সবাইকে প্রমাণ করব তুমি আমাকে কেবল মুগ্ধ হয়ে নয়, সত্যিকার অর্থে ভালোবাসো, সে মনে মনে বলল। ল্যাবের দরজার বাইরে দাঁড়িয়ে জ্যাসপার থারিনিয়াসকে নির্দেশ দিল, থারিনিয়াস, আমি একটা সিগন্যাল পাঠানোর সাথে সাথেই তুমি মিস্টার চেনসিংকে নিয়ে ল্যাবের বাইরে যাবে আর সিগন্যালের লোকেশনে থাকবে। থারিনিয়াস একটু অবাক হয়ে বলল, আপনার পরিকল্পনা কি প্রিন্স? জ্যাসপার তার দিকে তাকিয়ে একটা ঠান্ডা হাসি দিল। তোমার জন্য সেই গল্প নয় থারিনিয়াস, শুধু আমার নির্দেশ পালন করো এবং দয়া করে আর কোনো প্রশ্ন করো না। থারিনিয়াস মাথা নাড়ল। আচ্ছা প্রিন্স, আপনার নির্দেশ অনুযায়ী কাজ করব, তবে আশা করছি আপনি আর কোনো ডিভাইস ভাঙবেন না। জ্যাসপার তার দিকে এক দৃষ্টি ছুড়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা দিল। তার চোখে এক গভীর সংকল্পের ছাপ। আজ রাতটা তার এবং ফিওনার জন্য নতুন কিছু বয়ে আনতে চলেছে। রাত গভীর হলো। ল্যাবের গোপন কক্ষটি এক অদ্ভুত নীরবতায় আচ্ছন্ন। জ্যাসপার নিজের চেম্বারে ঢুকে দরজা বন্ধ করল। এই ঘরটা তার একান্তই নিজস্ব, যেখানে অন্য কারো প্রবেশ নিষেধ। দেয়ালে ঝুলে থাকা মনিটরের নীল আলোকছটা তার মুখে পড়ে। তার চোখের গভীরতায় এক দুঃখমাখা কিন্তু অদম্য সংকল্প ফুটে উঠল। সে মনিটরের সামনে দাঁড়িয়ে কিছু ডেটা স্ক্যান করল। তারপর ধীরে ধীরে একটা কেমিক্যালের বোতল তুলে নিল। বোতলটার ভেতরে ছিল একটা স্বচ্ছ উজ্জ্বল তরল, একটা বিশেষ কেমিক্যাল যার নাম ফিনোমাইন। এটা একটা শক্তিশালী ড্রাগ যা মানবরূপের অবস্থায় কৃত্রিম উপায়ে ড্রাগন শক্তি স্থানান্তরিত করে। এর ফলে কিছুক্ষণের জন্য মানবদেহের ফিজিওলজিতে পরিবর্তন ঘটে, যার ফলস্বরূপ কুৎসিত ভয়ঙ্কর চেহারা তৈরি করে। জ্যাসপার বোতলটা খুলে সেই কেমিক্যালটা ধীরে ধীরে নিজের মধ্যে প্রবাহিত করতে লাগলো। প্রথমে এটি তার শরীরে কোনো অনুভূতি তৈরি করল না, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ধীরে ধীরে তার দেহে উত্তেজনা অনুভূত হতে শুরু করলো। কেমিক্যালটির প্রভাব শুরু হলো। এটি তার রক্ত প্রবাহে ছড়িয়ে পড়ে এবং শরীরের অভ্যন্তরে অদ্ভুত পরিবর্তন ঘটাতে লাগলো। এটাই সঠিক পথ, জ্যাসপার মনে মনে বলল। কিছুক্ষণের মধ্যে তার মুখে এবং শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। তার চামড়া কুঞ্চিত হতে লাগলো, চোখে এক উজ্জ্বল আলো ফুটে উঠল, ঠোঁট ফুলে গেল আর কানের আকৃতি পরিবর্তন হতে শুরু করলো। সে মিররে নিজের প্রতিফলন দেখে হতভম্ব হয়ে গেল। এক ধরনের বিকৃতি ঘটতে লাগলো এবং তার মুখের কাঠামো পরিবর্তিত হতে শুরু করলো, যেন একটা ভয়ঙ্কর ড্রাগনে রূপান্তরিত হচ্ছে। কি ভয়ঙ্কর লাগছে নিজেকে, সে আতঙ্কিত হয়ে ভাবতে লাগলো। তার শরীরে শক্তি অনুভূত হচ্ছিল, কিন্তু সেই শক্তির সাথে যুক্ত ছিল ভয়াবহতা। তার চেহারা এখন অতি বিকৃত এবং কুৎসিত। এই কেমিক্যাল আমাকে আর্টিফিশিয়ালভাবে আমার প্রকৃত শক্তি দিতে যাচ্ছে। এরপর সে দ্রুত করিডোর পেরিয়ে ল্যাব থেকে বেরিয়ে মাউন্টেন গ্লাস হাউসের দিকে রওনা দিল। তবে কেমিক্যালের প্রভাবে সে কিছুটা অসুস্থ ও অস্বস্তিতে ভুগছিল। তার মুখের বিকৃতি এবং ভয়ঙ্কর রূপ নিচ্ছিল এবং এটাই তার জন্য সবচেয়ে কার্যকর ছিল পরিকল্পনা। মাউন্টেন গ্লাস হাউসে প্রবেশ করার পর সে প্রথমেই আলবিরাকে খুঁজে পেল। আলবিরা লিভিং রুমে কিছু কাজ করছিল, কিন্তু জ্যাসপারের উপস্থিতি দেখে বুঝতে পারল যে কিছু গুরুতর বিষয় ঘটছে। প্রিন্স, আপনি কি করেছেন? আলবিরা তার বিকৃত চেহারা দেখে হতবাক হয়ে গেল। আলবিরা, আমার দিকে তাকিও না, জরুরি কথা আছে। ফিওনার কাছে গিয়ে বলো আমি তাকে মাউন্টেন গ্লাস হাউসের বাইরে পাহাড়ে ডেকেছি। জ্যাসপার বলল, তার কণ্ঠে দ্বিধা ছিল। প্রিন্স, আপনি, আপনার চেহারা। আলবিরা বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠল। প্রশ্ন করো না আলবিরা, শুধু আমার বার্তাটি ফিওনার কাছে পৌঁছে দাও।
বাকিটা আমি সামলে নেব। জ্যাসপার অঙ্গভঙ্গিতে কিছুটা শক্তি প্রদর্শন করল, কিন্তু তার শরীরের বিকৃতি তাকে দুর্বল ও অবসন্ন করে ফেলছিল। আলবিরা মাথা নাড়ল। ঠিক আছে প্রিন্স, আমি এখনই যাচ্ছি। জ্যাসপার কিছু না বলে সোজা লিভিং রুমের কাচের দেয়ালের দিকে এগিয়ে গেল। জানালার কাছে রাতের আকাশ প্রতিফলিত হচ্ছিল, আর দূরের পাহাড়ের চূড়াগুলি এক রহস্যময় ছায়ায় ঢাকা পড়েছিল। তার মন তখন আরও একবার সেই সংকল্পে আটকে গেল। এবার সব পরিষ্কার হয়ে যাবে, সে মনে মনে বলল। আলবিরা দ্রুত ফিওনার কাছে চলে গেল, তবে সে জানত না এই রাতটি তাদের দুজনের জন্য কি অপেক্ষা করে রেখেছে। ফিনোমাইনের প্রভাব 30 মিনিটের মধ্যে তার চেহারা বিকৃত করে দেবে এবং প্রায় 20 মিনিটের জন্য তাকে ভয়ঙ্কর রূপে আবদ্ধ রাখবে। মাউন্টেন গ্লাস হাউসের বাইরে পাথুরে পথ বেয়ে ফিওনা ধীরে ধীরে পাহাড়ের চূড়ার দিকে এগোচ্ছিল। অন্ধকার আকাশে তারার আলো ম্লান, আর বাতাসে ছিল এক অজানা উত্তেজনার গন্ধ। জ্যাসপার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়েছিল। তার হাত এখনো বডি স্যুটের পকেটে ঢোকানো, যেন কিছু একটা লুকানোর চেষ্টা করছে। ফিওনা মৃদুস্বরে ডাকল, প্রিন্স। জ্যাসপার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার মুখটা যেন এক অদ্ভুত আভায় আবৃত। চোখের নিচে গভীর রেখা, গালের চামড়া ঝলসে যাওয়ার মতো, আর ঠোঁটের কোণে এক নির্মম হাসি। শরীরের বাকি অংশ পরিবর্তন স্পষ্ট। মুখ, বুক আর বাহু থেকে বড় বড় আঁশ বেরিয়ে এসেছে, যা ড্রাগনের মতো দেখাচ্ছে। ফিওনা থমকে দাঁড়ালো। তার গলা শুকিয়ে এলো। তোমার তোমার চেহারাটা এমন কেন? এটা কি হয়েছে তোমার? জ্যাসপার তার চোখ মেলে সরাসরি ফিওনার দিকে তাকালো। তার চোখের গভীরতায় লুকিয়ে থাকা বেদনা চাপা পড়ে আছে। সে মৃদু কণ্ঠে বলল, এটা এক ধরনের দুর্ঘটনা ফিওনা। ল্যাবে এক বিশেষ কেমিক্যালের সঙ্গে কাজ করছিলাম। হঠাৎ করে এটা আমার শরীরের সঙ্গে বিক্রিয়া করেছে। ফিওনার চোখ বড় বড় হয়ে গেল। কিন্তু এটা কি ঠিক হবে না? তুমি কি আবার আগের মতো হতে পারবে না? জ্যাসপার একদম দীর্ঘশ্বাস ফেলে বলল, বিজ্ঞানীদের মতে এটা স্থায়ী, আর কখনো আগের মতো হওয়া সম্ভব নয়। এমন রূপ নিয়ে আমাকে সারা জীবন বাঁচতে হবে। ফিওনা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, কিন্তু প্রতিটা পদক্ষেপে তার পা ভারী হয়ে আসছিল। তার মন ঘূর্ণিঝড়ে পড়ে গেল। জ্যাসপারের এই রূপ দেখে সে যেন ঠিক বুঝতে পারছিল না কিভাবে প্রতিক্রিয়া জানাবে। তুমি কি আমাকে ভয় পাচ্ছ ফিওনা? জ্যাসপার প্রশ্ন করল। তার কণ্ঠে ছিল এক ধরনের চাপা ব্যঙ্গ। ফিওনা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি না, ভয় পাচ্ছি না। কিন্তু এটা কিভাবে? জ্যাসপার তার দিকে আরও এগিয়ে এলো। এবার তার কণ্ঠ দৃঢ়। তাহলে আমাকে বলো ফিওনা, এই রূপে আমাকে দেখে তুমি কি অনুভব করছো? ফিওনা হতবাক হয়ে গেল। সে সত্যিই কিছু বলতে পারছিল না। জ্যাসপারের বিকৃত মুখ আর ড্রাগনের মতো শরীর দেখে তার মনের গভীরে যেন ভয়ের ছায়া নেমে এলো। পাহাড়ের শীর্ষে ঠান্ডা বাতাস বইছিল। জ্যাসপার ফিওনার দিকে তাকিয়ে বলল, হার্মিংবার্ড, তোমাকে আমি আজকেই তোমার বাড়িতে তোমার পরিবারের কাছে ফিরিয়ে দেব। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফিওনা থমকে গেল। তার চোখে জল টলমল করে উঠল। কোনো কিছু না ভেবেই সে এক দৌড়ে এসে জ্যাসপারকে শক্ত করে জাপটে ধরল। তার হাত জ্যাসপারের চারপাশে শক্ত করে পেঁচানো, যেন তাকে আর ছাড়তেই চাইছে না। জ্যাসপার নিরাবেগ মুখে দাঁড়িয়ে রইল। অনেক আগে সে থারিনিয়াসকে সিগন্যাল পাঠিয়েছিল, যার নির্দেশ ছিল সিগন্যাল পেলেই মিস্টার চেনসিংকে নিয়ে এখানে এসে পৌঁছানো। মাত্র কয়েক হাত দূরে মিস্টার চেনসিং এসে দাঁড়িয়েছেন এবং নীরবে সব কিছু দেখছেন। ফিওনা জ্যাসপারের বুক থেকে মুখ তুলে তার চোখে চোখ রাখল। তার কণ্ঠ ভাঙা কিন্তু দৃঢ়। প্রিন্স, আমাকে তোমার থেকে দূরে পাঠিয়ে দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমার যাই হয়ে যাক, যত ভয়ঙ্কর রূপই হোক না কেন, যতই কুৎসিত হোক, আমি তবুও তোমার সাথেই থাকবো। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না।
জ্যাসপার এক মুহূর্তের জন্য চুপ রইল। তার চোখ ম্লান হয়ে গেল, যেন কোনো গভীর দ্বন্দ্বের মধ্যে আটকে আছে। ধীরে ধীরে সে ফিওনার মুখের দিকে তাকিয়ে বলল, কিন্তু হার্মিংবার্ড, এই রূপ নিয়ে আমি কিভাবে তোমার পাশে থাকতে পারি? এটা কেবল শুরু। প্রতিদিন আমার রূপ আরও বিকৃত হবে। তুমি সহ্য করতে পারবে না। প্লিজ আমার কথা শোনো। ফিওনা কথা না বলে জ্যাসপারের দিকে এগিয়ে এলো। তার চোখে কোনো দ্বিধা ছিল না। সে জানতো এই মুহূর্তে তাকে নিজের ভালোবাসার প্রমাণ দিতে হবে। জ্যাসপার কিছু বলার আগেই ফিওনা তার ঠোঁটজোড়া জ্যাসপারের কুৎসিত বিকৃত ঠোঁটে চেপে ধরল। চুম্বনটা গভীর, দৃঢ় আর সমস্ত ভালোবাসা দিয়ে পূর্ণ। যেন এই মুহূর্তে সে প্রমাণ করতে চাচ্ছে তার ভালোবাসা কোনো চেহারা, রূপ বা অবস্থার উপর নির্ভর করে না। কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা মিস্টার চেনসিং সাথে সাথেই ঘুরে দাঁড়ালেন। তার চোখে দৃশ্যটা ছিল যতটা অবিশ্বাস্য ততটাই আবেগপূর্ণ। তার বুকের ভেতর এক ধরনের ঝড় বয়ে গেল। তিনি জানলেন ফিওনার ভালোবাসা সত্যি, নিঃস্বার্থ এবং শর্তহীন। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার থেকে নিজেকে সরিয়ে নিল। তার চোখে এক ধরনের বিস্ময়। হার্মিংবার্ড। ফিওনা মৃদু হেসে নিজের ঠোঁটজোড়া আলগা করে বলল, তোমার যাই হোক, আমি তোমার সাথেই থাকব। এটা কখনোই বদলাবে না। এটা বলেই পুনরায় চুম্বন করল জ্যাসপারের ঠোঁটজোড়ায়। দূরে দাঁড়িয়ে থাকা মিস্টার চেনসিং নিজের মনে বললেন, এটাই বোধহয় সত্যিকারের ভালোবাসা। এমন ভালোবাসাই মানুষকে অপরাজেয় করে তোলে। এই মুহূর্তে পাহাড়ের ঠান্ডা বাতাস আর তারার আলো যেন দুজনকেই আশীর্বাদ করল। ভালোবাসার পরীক্ষায় ফিওনা উত্তীর্ণ হয়েছে আর জ্যাসপার বুঝল তার জীবনে ভালোবাসার অর্থ কতটা গভীর। ফিওনা ধীরে ধীরে চুম্বন শেষ করে জ্যাসপারের দিকে তাকালো। সে অবাক হয়ে দেখল জ্যাসপারের বিকৃত চেহারা আর নেই। তার আগে সেই সুদর্শন সুপুরুষ রূপ ফিরে এসেছে। তার চামড়ার সমস্ত পোড়া দাগ উধাও। শরীরে ড্রাগনের চিহ্নগুলো মিলিয়ে গেছে। প্রিন্স, তোমার মুখ, শরীর সব ঠিক হয়ে গেছে। ফিওনা বিস্ময়ে ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব হলো? জ্যাসপার হাসল, সেই পরিচিত বাঁকা হাসি। তার চোখে এক ধরনের দুষ্টুমির ঝলক ফুটে উঠল। হার্মিংবার্ড, সে বলল, তার কণ্ঠ গভীর এবং কোমল, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমার মধ্যে আমার জন্য তৈরি বায়োকেমিক্যাল মেডিসিন আছে। তোমার ভালোবাসার স্পর্শ আর সেই চুমুই আমাকে সুস্থ করে দিল। ফিওনা অবাক হয়ে জ্যাসপারের কথা শুনল। তার মুখে লজ্জার একটা মৃদু ছাপ ফুটে উঠল। তাহলে আমার চুমুই আবার তোমাকে ঠিক করল? জ্যাসপার হেসে বলল, ঠিক তাই। তুমি জানো না হার্মিংবার্ড, তুমি শুধু আমার ভালোবাসা না, আমার জীবনও। তোমার একটুখানি স্পর্শে আমি নতুন করে বাঁচি। এ কথা বলেই জ্যাসপার ফিওনাকে শক্ত করে নিজের বাহুতে জড়িয়ে ধরল। তার মুখ ফিওনার ঘাড়ে গুজে দিয়ে গভীরভাবে শ্বাস নিল। তার গলার গভীর ধ্বনি যেন ফিওনার শরীরে শিহরণ জাগিয়ে তুলল। ফিওনা স্থির দাঁড়িয়ে রইল। তার হৃদয় তুমুলভাবে ধুকপুক করছিল। জ্যাসপারের উষ্ণতা, তার আলিঙ্গনের শক্তি, সবকিছু যেন তাকে আরও বেশি করে জ্যাসপারের প্রতি আকৃষ্ট করছিল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই দুইজন যেন পুরো পৃথিবী থেকে আলাদা একটা জগতে চলে গেল। ঠান্ডা বাতাসে তাদের ভালোবাসা মিলেমিশে গেল। দূরের তারার আলো তাদের এই মুহূর্তটাকে আরও রোমাঞ্চকর করে তুলল। জ্যাসপার ধীরে ধীরে ফিসফিস করে বলল, তোমার ভালোবাসা আমাকে শুধু সুস্থ করে দেয়নি হার্মিংবার্ড, আমাকে অজেয় করেছে। ফিওনার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। তার চোখে ভালোবাসার এক গভীর ছায়া। তোমার সাথে থাকাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ প্রিন্স। জ্যাসপার মনে মনে বলল, তুমি ভালোবাসার পরীক্ষায় বিজয়ী হয়েছ, আর আমি তোমার জন্য আমার প্রাণটাও দিয়ে দেব নির্দ্বিধায়। এই ভাবনায় তার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠল। ফিওনার প্রতি তার ভালোবাসা এত গভীর যে তার জন্য নিজের জীবনও উৎসর্গ করতে প্রস্তুত। সে জানত ফিওনা শুধু তার প্রেমিকা নয়, সে তার জীবনের একমাত্র আলো, যাকে ছাড়া তার অস্তিত্ব অসম্পূর্ণ।
জ্যাসপার কিছুক্ষণ ফিওনাকে আঁকড়ে ধরে থাকলো। মনে মনে ভেবে চলল, আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে কখনো দূরে যেতে দেব না। তুমি আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছ, সেই ভালোবাসার তোমাকে আমি চিরকাল রক্ষা করব। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জ্যাসপার আকাশের দিকে তাকালো। রাতের আকাশে নক্ষত্রগুলো যেন হীরের মতো জ্বলজ্বল করছিল। শীতল বাতাস তার গায়ে লাগছিল। কিন্তু সে মনে মনে তার প্রিয় হার্মিংবার্ডের কথা ভাবছিল। আজ রাতে সে ফিওনাকে নিয়ে সময় কাটানোর পরিকল্পনা করেছে। ফিওনা যখন জ্যাসপারের আঙুলের মাঝে নিজের আঙুল দিয়ে আঁকড়ে ধরল, তখন জ্যাসপার তাকে এক উজ্জ্বল হাসি দিয়ে স্বাগত জানালো। চাঁদের আলোতে তার মুখের উজ্জ্বলতা যেন আরও বাড়িয়ে দিয়েছিল। হার্মিংবার্ড, আজ রাতে আমাদের জন্য একটা বিশেষ সময়, জ্যাসপার বলল। তার গলায় উষ্ণতা ও আন্তরিকতা ছিল। ফিওনা হেসে বলল, তুমি আজ রাতে কি পরিকল্পনা করেছো প্রিন্স? আমরা এখানে সময় কাটাবো। হাজারো তারা আমাদের সাক্ষী হবে, জ্যাসপার বলল। আর আমি তোমাকে জানাতে চাই যে তুমি আমার জন্য কতটা বিশেষ। এই রাতটা আমাদের। ফিওনার চোখে উজ্জ্বলতা ফুটে উঠল। সে বুঝতে পারছিল জ্যাসপার আজ রাতে তার হৃদয়ের আরও অজানা কথা বলার জন্য প্রস্তুত। পাহাড়ের শীর্ষে তারা দুজন একত্রে বসে থাকা রাতের পরিবেশ যেন এক রোমাঞ্চকর স্বপ্নের মতো লাগছিল। জ্যাসপার পাহাড়ের চূড়ায় বসেছিল, তার দুই পায়ের মাঝখানে ফিওনা। ফিওনাকে পেছন থেকে জ্যাসপার জড়িয়ে ধরে বসেছিল, আর ফিওনা তার মাথাটা হেলান দিয়ে রেখেছিল জ্যাসপারের বুকে। রাতের নিস্তব্ধতায় চারপাশে শুধু তাদের কণ্ঠস্বরের মৃদু প্রতিধ্বনি। তারা অনেক গল্প করছে, হাসি ঠাট্টা করছে, আর সময়ের গতির কোনো অনুভূতিই পায়নি। হঠাৎই ফিওনা এক আকর্ষণীয় প্রশ্ন করে বসল। আচ্ছা প্রিন্স, তুমি কি এই প্রথম পৃথিবীতে এসেছো, নাকি আগেও এসেছিলে? জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে বলল, না, এটা নিয়ে আমার দ্বিতীয়বার। প্রথমবার যখন এসেছিলাম অনেক বছর আগে, 10 বছর আগে একবার এসেছিলাম। ফিওনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তখন তুমি কি দেখতে পেয়েছিলে? কেমন ছিল সেই অভিজ্ঞতা? জ্যাসপার একটু হাসল। সেই সময় পৃথিবীকে দেখার দৃষ্টিকোণ ছিল ভিন্ন। আমি এই প্রকৃতির সৌন্দর্য, মানুষের হাসি আর তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুনভাবে উপলব্ধি করেছিলাম। তবে তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার মধ্যে ছিল এক অদ্ভুত অনুভূতি। কিছু একটা রয়েছে যা আমাকে এখানে আসতে বাধ্য করেছিল। ফিওনা তার কথায় গভীরভাবে মনোযোগ দিল। তাহলে তোমার প্রথম পৃথিবীতে আসার অনুভূতি কেমন ছিল? জ্যাসপার তার স্মৃতিতে খুঁজতে গিয়ে বলল, প্রথমবার যখন এসেছিলাম তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। প্রায় 10 বছর আগে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, কারণ আমার পৃথিবীতে অনেক কাজ ছিল। আমি ভবিষ্যতে প্রিন্স হব, তাই মাউন্টেন গ্লাস হাউস দেখতে আমাকে পাঠানো হয়েছিল। ফিওনা মনোযোগ দিয়ে শুনছিল। তার কৌতূহলী চোখগুলো জ্যাসপারের দিকে মেলে ধরেছিল। আমি রওনা দিয়েছিলাম ভেনাস থেকে, জ্যাসপার এগিয়ে বলে। সোজা চীনের বেইজিংয়ে ল্যান্ড করেছি। সেদিন মেবি ওই এলাকায় ড্রাগন উৎসব ছিল। চারপাশে উজ্জ্বল আলোকিত পতাকা, উৎসবের গান আর মানুষের উল্লাস। আমার মনে হয়েছিল আমি যেন এক ভিন্ন জগতে প্রবেশ করেছি। ফিওনা একটু হাসল। এটা তো খুব রোমাঞ্চকর। আমার প্রিয় উৎসবের মধ্যে এটা একটা। তবে তুমি তখন কি অনুভব করেছিলে এই উৎসব নিয়ে? জ্যাসপার জবাব দেওয়ার পূর্বেই ফিওনা হঠাৎ কি ভেবে চমকে উঠল আর বিস্ময়ে বলল, 1 মিনিট, তুমি কি বললে? 10 বছর আগে ড্রাগন উৎসবে এসেছিলে? তার মানে আমি যে দুইবার ওই সবুজ আলোক রশ্মি দেখেছিলাম সেটা তুমিই ছিলে। জ্যাসপার মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখগুলো বিস্ময়ে চমকিত। কি বলছো তুমি? সবুজ আলোক রশ্মি দেখেছ? কিন্তু কিভাবে? ড্রাগনরা যখন পৃথিবীর কোনো মানুষের উপস্থিতিতে ল্যান্ড করে তখন আমরা আমাদের আসল রূপ লুকিয়ে রাখি। আলোক রশ্মি দেখা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ফিওনা কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু আমি দেখেছি।
তুমি এবারে ড্রাগন উৎসবে যখন পৃথিবীতে এসেছো তখন আমি সবুজ আলোক রশ্মি দেখেছি। সেই মুহূর্তগুলো আমাকে এক অদ্ভুত অনুভূতি দিয়েছে। এটা অসম্ভব, জ্যাসপার বলল। তার কৌতূহল আরও বাড়তে লাগলো। তবে যদি তুমি সত্যি ওই আলোক রশ্মি দেখে থাকো তাহলে এর মানে কি? হয়তো তোমার মধ্যে কিছু বিশেষ ক্ষমতা রয়েছে যা অন্যদের থেকে তোমাকে আলাদা করে। বিশেষ ক্ষমতা? ফিওনা একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমি তো একজন সাধারণ মানুষ। তুমি সাধারণ নও হার্মিংবার্ড, জ্যাসপার বলল। তুমি বিশেষ। তোমার মধ্যে এমন কিছু রয়েছে যা হয়তো তুমি জানো না। ড্রাগনদের সঙ্গে তোমার এই সংযোগের কারণেই তুমি সেই আলোক রশ্মি দেখতে পেরেছ। ফিওনার মনে কিছুটা গুঞ্জন হলো। তাহলে কি তুমি বলতে চাচ্ছ যে আমাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে? হয়তো আমার ভেতরেও বিশেষ কিছু লুকিয়ে আছে। জ্যাসপার তার চোখে গভীরতা আনল। হতে পারে। তুমি যেহেতু সেই আলোক রশ্মি দেখেছিলে তাহলে তোমার সঙ্গে আমার সংযোগ আরও গভীর। রাতের পাহাড়ি বাতাসে শীতলতার পরশ। মাউন্টেন গ্লাস হাউজের কাচের দেয়ালের পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল জ্যাসপার। তার চোখে এক ধরনের অনির্বচনীয় দৃষ্টি, যেন অনেক দূরের কোনো স্মৃতি তার মনকে জড়িয়ে ধরেছে। ফিওনা নীরবে তার মুখের দিকে তাকিয়েছিল। হঠাৎ জ্যাসপার গভীরভাবে শ্বাস নিল। তার কণ্ঠে এক ধরনের ভার অনুভূত হলো। তোমাকে একটা কথা বলিনি হার্মিংবার্ড। প্রথমবার যখন পৃথিবীতে এসেছিলাম একটা অদ্ভুত ভয়াবহ ঘটনা ঘটেছিল। ফিওনার কপালে ভাঁজ পড়ল। কি ঘটনা প্রিন্স? জ্যাসপার একটু পেছনে হেলান দিয়ে স্মৃতির গভীরে ডুব দিল। সেদিন বেইজিংয়ের আকাশে আলোক রশ্মি হয়ে পৃথিবীতে অবতরণ করেছিলাম, কিন্তু হঠাৎ করে এক ভয়ানক দৃশ্য দেখলাম। সে এক মুহূর্ত থেমে ফিওনার দিকে তাকালো। একটা কালো গাড়ি দ্রুতগামী হাইওয়ে থেকে খাদে পড়ে গেল। আমার চোখের সামনেই সব কিছু ঘটল। গাড়িটা গভীর খাদে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তারপর আমি দেখলাম খাদ থেকে কয়েক ফুট উপরে একটা গাছে একটা মেয়ে ঝুলেছিল। তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল ক্ষীণ। হঠাৎ গাছের ডালটা ভেঙে পড়তে শুরু করলো। মেয়েটাও খাদে গড়িয়ে পড়তে লাগলো। জ্যাসপারের গলায় চাপা আবেগের সুর ভেসে এলো। জানি না কেন, কিন্তু আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। কিছু একটা আমাকে বলেছিল তাকে বাঁচাও। ফিওনা বিস্মিত হয়ে শুনছিল। তাহলে তুমি তাকে বাঁচিয়েছিলে? জ্যাসপার মাথাটা হেঁট করে বলল, হ্যাঁ, আমি ড্রাগন রূপ ধারণ করেছিলাম। তাকে আমার ডানা দিয়ে আটকে একটা ঢালু জায়গায় নামিয়ে দিয়েছিলাম। সে অজ্ঞান হয়ে পড়েছিল রক্তাক্ত অবস্থায়। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না তার। তখন তাকে মুখ দিয়ে অক্সিজেন দিলাম। কয়েক মুহূর্ত পর সে একটু সাড়া দিল। ফিওনার চোখে অশ্রুর আভা দেখা দিল। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছিলে, কিন্তু তারপর কি হলো? হঠাৎ চারিদিকে এক প্রকার মানুষের কোলাহল শুরু হলো। তারা অ্যাক্সিডেন্টের বিষয়ে কথা বলছিল। তারা আমাকে দেখার আগে দ্রুত সরে যেতে হলো। মেয়েটিকে রেখে আমি অদৃশ্য হয়ে গেলাম। ফিওনা একটু থেমে বলল, তুমি কি জানো সেই মেয়ে বেঁচে ছিল কিনা? জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলল। জানি না, শুধু জানি সেদিন আমি প্রথমবার নিজের ক্ষমতার সঙ্গে মানবিক আবেগের মিল দেখেছিলাম। হয়তো সেই মেয়ে জানেও না যে তার জীবনের পেছনে একজন ড্রাগন ছিল। রাতের আকাশে তারাগুলো যেন নীরবে সাক্ষী ছিল। ফিওনা মাউন্টেন গ্লাস হাউসের বাইরে পাহাড়ের আরামদায়ক দোলনায় বসেছিল, আর তার পাশেই দাঁড়িয়েছিল জ্যাসপার। জ্যাসপারের চোখে দূরের শূন্যতা, যেন সে স্মৃতির মায়াজালে আটকে গেছে। ফিওনা ধীরে ধীরে বলল, তুমি বলছিলে সেই মেয়েটার কথা, যে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিল। তার পোশাক কেমন ছিল মনে আছে? জ্যাসপার একটু ভ্রু কুঁচকালো, স্মৃতির গভীরে ডুব দিল। মনে হয় লাল আর সাদা রঙের কোনো ড্রেস ছিল, তবে নিশ্চিত নই। তবে এইটুকু মনে আছে তার ড্রেসে রক্ত লেগে গিয়েছিল, আর তার মুখ খুবই কষ্টকর দেখাচ্ছিল, যেন মৃত্যুর খুব কাছে পৌঁছে গিয়েছিল। তার বয়স আনুমানিক ৮-৯ ছিল।
ফিওনার গলা শুকিয়ে গেল। তার মনে এক ঝড় উঠল। মেয়েটি কি মারাত্মকভাবে আহত ছিল? তোমাকে দেখেনি মেয়েটি? জ্যাসপারের চেহারা গভীর হয়ে গেল। হ্যাঁ হার্মিংবার্ড, তার অবস্থা খুবই শোচনীয় ছিল। চোখ খুলে কাউকে দেখার মতো অবস্থা তার ছিল না। তার মাথায় আঘাত লেগেছিল, শরীরে রক্ত ঝরছিল। আমি যত দ্রুত সম্ভব তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারপর কি হলো আমি জানি না। সেদিন আমার ক্ষমতা সীমিত ছিল, আর মানুষের দুনিয়ায় আমি নবাগত। আমি তখন কেবল এইটুকুই বুঝেছিলাম, জীবন বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিওনার গলায় যেন কাঁপন এসে গেল। তুমি তাকে রক্ষা করলে, কিন্তু তারপর? তুমি কখনো জানতে চাওনি সে কিভাবে কোথায় আছে? জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলল। না, জানতে পারিনি। আমার সামর্থ্য তখন এতই সীমিত ছিল যে আমি কেবল তাকে নিরাপদ জায়গায় রেখে চলে যেতে বাধ্য হয়েছিলাম। ফিওনা ধীরে ধীরে জ্যাসপারের দিকে ঘুরল। তার চোখ ভেজা, আর জ্যাসপার সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। হার্মিংবার্ড, তুমি কাঁদছো কেন? জ্যাসপার প্রশ্ন করল, তার গভীর কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। ফিওনা কোনো উত্তর দিল না। সে হঠাৎ জ্যাসপারকে শক্ত করে জড়িয়ে ধরল এবং তার কাঁধে মুখ লুকিয়ে অঝরে কাঁদতে লাগল। জ্যাসপার পুরোপুরি হতবম্ব। সে ধীরে ধীরে তার গাল দুটো ধরে ফিওনার মুখটা তার দিকে তুলে ধরল। হার্মিংবার্ড, কি হয়েছে? কাঁদছো কেন? আমি কি কিছু ভুল করেছি? তার কণ্ঠে অপরাধবোধ ফুটে উঠল। তারপর হঠাৎ যেন একটা ভিন্ন ধারণা মাথায় এলো। তুমি কি জেলাস হচ্ছ আমি ওই মেয়েটাকে মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দিয়েছি বলে? ফিওনা তার কথায় আরো জোরে কেঁদে উঠল। জ্যাসপার তৎক্ষণাৎ আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত হয়ে পড়ল। আরে, সে তো একটা বাচ্চা মেয়ে ছিল। যদি আমি অক্সিজেন না দিতাম সে মারা যেত, কিন্তু হয়তো আমি সেদিন পুরোপুরি তাকে রক্ষা করতে পারিনি। ফিওনা তার কান্না সামলে বলল, প্রিন্স, তোমার মনে আছে আমি একবার বলেছিলাম আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে আর আমি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলাম? জ্যাসপার ধীরে মাথা নাড়ে। হ্যাঁ, মনে আছে, কিন্তু তার সাথে এর কি সম্পর্ক? ফিওনা গভীর শ্বাস নিল। সেই অ্যাক্সিডেন্টেই আমি খাদে পড়ে গিয়েছিলাম, আর যে মেয়েটাকে তুমি সেদিন বাঁচিয়েছিলে সেই মেয়েটা আমিই ছিলাম। জ্যাসপারের চোখ বড় হয়ে গেল। তার ভ্রু কুঁচকে এলো। তুমি তুমি সেই মেয়ে? আমার বিশ্বাসই হচ্ছে না। এটা কিভাবে সম্ভব? ফিওনা ততক্ষণে নিজের সব শক্তি একত্রিত করে জ্যাসপারকে সব বলে দিল। সেদিন আমাদের গাড়ি ব্রেক ফেল করেছিল। গাড়িটা খাদে পড়ে যাচ্ছিল। শুধু এতটুকুই মনে আছে আমার, আর কিছুই জানি না। তারপর সব অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল বুঝতে পারলাম কোনো এক অলৌকিকভাবে আমি বেঁচে গেছি। আজ জানলাম তুমি সেদিন আমাকে বাঁচিয়েছিলে। জ্যাসপার অবিশ্বাসে ফিওনার দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত কিছুই বলতে পারল না। তারপর ধীরে ধীরে ফিওনার চোখে তাকালো। তুমি তুমি আমার অতীতের সেই মেয়ে? তার কণ্ঠে বিস্ময়ের সঙ্গে মিশেছিল একটা অপরাধবোধ। আমি জানতাম না হার্মিংবার্ড। আমি কখনোই ভাবিনি আমাদের অতীত এমনভাবে জড়িয়ে আছে। ফিওনা এবার তার গলা জড়িয়ে ধরে বলল, তোমার জন্যই আমি আজ বেঁচে আছি। আমার এই জীবন, এই শ্বাস প্রশ্বাস সব কিছুই তোমার জন্য। আমি আজ বুঝলাম তুমি শুধু আমার রক্ষক নও, তুমি আমার জীবনের অধিকারী। জ্যাসপার ধীরে ধীরে ফিওনাকে তার বুকে জড়িয়ে নিল। হার্মিংবার্ড, সে ফিসফিস করে বলল, তুমি জানো না তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি সেদিন শুধু একজন মেয়েকে বাঁচাইনি, আমি আমার নিজের ভবিষ্যৎকে রক্ষা করেছিলাম। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। ফিওনা কাঁদতে কাঁদতে বলল, তুমিও আমার সবচেয়ে মূল্যবান। তুমি আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনে আছো প্রিন্স। আমি তোমার ভালোবাসার বাইরে আর কিছুই চাই না। পাহাড়ের চূড়ায় তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। ঝর্ণার শব্দ, বাতাসের মৃদু সুর সবকিছু যেন তাদের মুহূর্তটাকে আরো গভীর এবং শাশ্বত করে তুলছিল। জ্যাসপার হঠাৎ করে বলল, হার্মিংবার্ড, ওঠো।
এখনই ল্যাবে যেতে হবে। ফিওনা চমকে উঠল। কেন? এত তাড়াহুড়ো কিসের? জ্যাসপারের চোখে গভীর এক উত্তেজনার ঝলক ছিল। তোমার শরীরের ভেতরে বায়োকেমিক্যালের উৎস কিভাবে আজকে সেটা জানব। ফিওনা অবাক হয়ে বলল, তুমি এত নিশ্চিত হলে কিভাবে? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। জ্যাসপার তার হাত ধরে বলল, সেই দিন দুর্ঘটনার সময় আমি তোমাকে বাঁচানোর জন্য অক্সিজেন দিয়েছিলাম, কিন্তু তুমি জানো না সেটা ছিল সাধারণ অক্সিজেন না। এটা আমাদের দেহের প্রাণশক্তি থেকে আসা কিছু। এবং আমার অসুস্থতার রাতে যখন তুমি আমাকে চুমু খেয়েছিলে, আমি সুস্থ হয়ে গিয়েছিলাম, বায়োকেমিক্যাল পেয়েছিলাম। জ্যাসপার ল্যাবে পৌঁছে দ্রুত সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি চালু করল। ফিওনাকে বিশেষভাবে ডিজাইন করা একটা চেয়ারে বসতে বলল। চারপাশে শীতল পরিবেশ, কম্পিউটার স্ক্রিনগুলোতে অসংখ্য জটিল ডাটা ভাসছে। শোনো হার্মিংবার্ড, জ্যাসপার বলল, তোমার দেহে আমার অক্সিজেন এক বিশেষ প্রক্রিয়ায় বিক্রিয়া করেছে। এটি শুধুমাত্র শারীরিক নয়, এটি কোয়ান্টাম স্তরে প্রভাব ফেলেছে। ফিওনা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কোয়ান্টাম স্তর? এর মানে কি? জ্যাসপার তার হাতে একটা হাইটেক স্ক্যানার তুলে নিল। মানুষের শরীর কোষের স্তরে কাজ করে, তবে আমার ড্রাগনিয়ান শক্তি কোষের স্তরকেও ছাড়িয়ে যায়। এটি কোয়ান্টাম ফিল্ডে প্রবেশ করে, যেখানে সময়, স্থান এবং শক্তি একসঙ্গে কাজ করে। যখন আমি তোমাকে অক্সিজেন দিয়েছিলাম, এটি তোমার রক্তের সাথে মিশে তোমার কোষে বায়োকেমিক্যাল তৈরি করেছে। এটি কেবল এক ধরনের শক্তি নয়, এটি একটি নতুন বায়ো অ্যালগোরিদম। বায়ো অ্যালগোরিদম? ফিওনার কণ্ঠে বিস্ময়। ঠিক তাই, জ্যাসপার বলল, তোমার দেহ এখন নিজেই নিজেকে রূপান্তর করতে পারে। আমি নিশ্চিত যে এটি তোমার ইমিউন সিস্টেমকে এমনভাবে শক্তিশালী করেছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এটি তোমার কোষগুলোকে এক ধরনের সেলুলার রিজেনারেশন ক্ষমতা দিয়েছে, যেটি তোমার আঘাত সারানোর ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলেছে। এবার জ্যাসপার ফিওনার রক্তের নমুনা বিশ্লেষণে মনোযোগ দিল। প্রথমে সে একটি স্পেকট্রাল ডিফ্রাকশন ডিভাইস ব্যবহার করল, যা আলোর মাধ্যমে রক্তের ভেতরের উপাদানগুলোকে বিশ্লেষণ করে। স্ক্রিনে নানা রং ফুটে উঠল। দেখো এখানে, জ্যাসপার বলল, তোমার রক্তে হিমোগ্লোবিনের সাথে এক অদ্ভুত গ্যাসীয় যৌগ মিশে গেছে। এটি সাধারণ অক্সিজেন নয়, এটি ড্রাগনিয়ান প্লাজমা অক্সিজেন, যা আমার দেহের শক্তির থেকে তৈরি। এটি তোমার কোষগুলোর ডিএনএ স্ট্রাকচারে ঢুকে পড়েছে এবং তাদের পুনর্গঠন করেছে। এতে কি প্রভাব পড়েছে? ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তাহলে আমি কোনোভাবে তোমার মতো কিছু হয়ে যাচ্ছি? জ্যাসপার মুচকি হেসে বলল, না হার্মিংবার্ড, তুমি মানুষই থাকবে, কিন্তু তুমি এখন আর সাধারণ মানুষ নও। তুমি এমন কিছু শক্তি অর্জন করছো যা আমাদের দুজনকে আরও কাছাকাছি নিয়ে আসবে। তোমার কোষগুলো এখন দেহের ক্ষতি সারাতে এবং বহিরাগত আক্রমণ প্রতিহত করতে আগের চেয়ে দ্রুত কাজ করে। এমনকি তোমার স্নায়ুতন্ত্রের সিগন্যাল স্পিডও বেড়ে গেছে, যার মানে তুমি আরও দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। জ্যাসপার এবার একটি নিউরোম্যাগনেটিক রেজোন্যান্স ডিভাইস চালু করল। এটি ফিওনার মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল। অদ্ভুত, তোমার মস্তিষ্কের নিউরাল অ্যাক্টিভিটি বেড়ে গেছে। তুমি হয়তো কিছু সময়ের মধ্যে এমন স্মৃতিও মনে করতে পারবে যা তোমার মন থেকে হারিয়ে গিয়েছিল। এই পরিবর্তনগুলো কি শুধুই সেই অক্সিজেনের কারণে? ফিওনা সন্দিহান। জ্যাসপার গভীরভাবে বলল, না, এটি শুধু অক্সিজেন নয়, তোমার শরীরের সাথে এটি যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়েছে তা এক ধরনের মেটাবায়োলজিক্যাল সিম্বায়োসিস তৈরি করেছে। সেই রাতে যখন তুমি আমাকে চুমু খেয়েছিলে, তোমার শরীরে তৈরি হওয়া বায়োকেমিক্যালের অংশ আমার শরীরেও প্রবেশ করেছে। এখন এটি আমাদের দুজনের মধ্যে একটা জৈবিক সংযোগ তৈরি করেছে। এখন তুমি কি পরীক্ষা করবে? ফিওনা প্রশ্ন করল। আমি নিশ্চিত হতে চাই এই বায়োকেমিক্যাল কি শুধুমাত্র রক্তে কাজ করছে, নাকি এটি তোমার অন্যান্য সিস্টেম যেমন হার্ট, লাংস বা মস্তিষ্কেও প্রবেশ করেছে। জ্যাসপার এবার একটি বায়ো ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর ব্যবহার করল, যা পুরো দেহের শক্তির মাত্রা নির্ধারণ করে।
স্ক্রিনে ফিওনার দেহের শক্তিগ্রাফ দেখাচ্ছিল। দেখো, জ্যাসপার বলল, তোমার শরীর একটা নতুন ধরনের বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করছে। এটি কেবল জীবনের জন্য নয়, বরং এটি এক ধরনের প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করতে পারে। আমার মনে হচ্ছে তুমি এটা নিয়ে খুব বেশি উত্তেজিত, ফিওনা বলল। ল্যাবের আলো মৃদু ঝলমল করছে। বাইরের পাহাড়ি বাতাস কাচের দেয়ালে ধাক্কা খেয়ে এক অনন্য সুর সৃষ্টি করছে। জ্যাসপার ধীর পায়ে ফিওনার দিকে এগিয়ে এলো। জ্যাসপার ফিওনার কপালে কোমলভাবে চুমু দিয়ে বলল, এই জন্যই হার্মিংবার্ড। আমি যখন অসুস্থ হয়েছিলাম তোমার চুমুর মাধ্যমে বায়োকেমিক্যাল পেয়ে গিয়েছিলাম, কারণ আমি তো তোমাকে প্রথম অক্সিজেন দিয়েছি। আর সেখান থেকে আমার জন্য তোমার শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে, মানে বায়োকেমিক্যাল। আমি ভাবতেই পারিনি তুমি হিউম্যান হয়েও কিভাবে আমাকে বায়োকেমিক্যাল দিতে পারলে। এখন সবটা বুঝতে পারছি। সে ফিওনাকে আরও গভীরভাবে চুমু দিতে লাগলো। তার অনুভূতি যেন পাগল হয়ে গেছে। এই যেভাবে তোমাকে বাঁচালাম, তারপর অক্সিজেন দেওয়া, আবার 10 বছর পর তোমার কাছে আসা, সব কিছু মিলিয়ে এটি যেন এক মহাবিশ্বের পরিকল্পনা। তোমার শরীরের বায়োকেমিক্যাল পাওয়ার মাধ্যমে আবার আমার ফাংশন অ্যাক্টিভেট হওয়া, এসব কিছুই ডেস্টিনি। হার্মিংবার্ড, এই ইউনিভার্সের ডেস্টিনি। এই ডেস্টিনি কোনো এক কারণে আমাদের মিলিয়ে দিয়েছে। ফিওনার হৃদয় বিগড়ে গেল। সে অনুভব করল যে তাদের মধ্যে যে গভীর সম্পর্ক তৈরি হচ্ছে তা শুধুমাত্র প্রণয় নয়, এটি যেন এক শাশ্বত বন্ধন, যা তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে এক সূত্রে গেঁথে দিয়েছে। ডেস্টিনি? ফিওনা মৃদু হাসল। তাহলে আমাদের এই মিলন কি সত্যি অনিবার্য ছিল? হ্যাঁ, আমি বিশ্বাস করি। সব কিছু আগে থেকেই নির্ধারিত ছিল, জ্যাসপার বলল, তার চোখে গভীর তীব্রতা। আমরা হয়তো ভিন্ন জগৎ থেকে এসেছি, কিন্তু আমাদের পথ যেন সবসময় একে অপরের দিকেই এগিয়েছে। পাহাড়ের নির্জন প্রান্তরে যেখানে বাতাস থমকে থাকে, সেই প্রান্তরের ল্যাবের সাদা আলো, যেখানে বিজ্ঞান আর আবেগের মিশ্রণ ঘটছে। জ্যাসপার ফিওনার দিকে ঝুঁকে এলো। তার চোখের গভীরতায় যেন অন্ধকারের মাঝে এক উজ্জ্বল নক্ষত্রের আলো ছিল। ফিওনার শ্বাস আটকে গেল, সময় যেন থমকে গেল বলে মনে হলো। জ্যাসপার ধীরে ধীরে তার হাত ফিওনার কোমরে রাখল, মৃদু কিন্তু শক্তিশালী এক ভঙ্গিতে। সেই স্পর্শে ফিওনার শরীরে যেন বিদ্যুতের মতো এক ঝাঁকুনি ছড়িয়ে পড়ল। তার চোখের গভীরতায় এমন কিছু ছিল যা তাকে ভেঙে ফেলল, আবার নতুন করে গড়ে তুলল। এবার আরও একটা কাজ বাকি। তোমাকে গভীরভাবে আদর করার জন্য উপায় বের করতে হবে, হার্মিংবার্ড। জ্যাসপার ফিসফিস করে বলল, তার কণ্ঠে যেন পাহাড়ি ঝর্ণার মতো এক মিষ্টি সুর। তোমার কাছাকাছি থাকা, তোমার এই শ্বাসের স্পন্দন, সব কিছুই যেন আমাকে এক অন্য জগতে নিয়ে যায়। আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না। তুমি আমাকে পাগল করে তুলেছ। জ্যাসপার ফিওনার শরীরে এলোমেলোভাবে হাত বোলাতে লাগল। ফিওনার কোমরের সংস্পর্শে তার স্পর্শে এক নতুন শিহরণ তৈরি হলো। ফিওনা কিছুটা বেসামাল হয়ে পড়ল, যেন সে নিজেকে হারাতে শুরু করেছে। সে জ্যাসপারের কাঁধের সাথ শক্ত করে খামচে ধরল, আর তার হৃদয়ের প্রতিটা ধাক্কায় তার অনুভূতি যেন আরও তীব্র হয়ে উঠেছিল। কিভাবে উপায় বের করবে? সে মৃদুস্বরে জিজ্ঞাসা করল, তার গলার সুরে এক শিহরণ। জ্যাসপার তার ঠোঁট ফিওনার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল। দুই হৃদয়ের মিলনে যেন ল্যাবের আলো জ্বলজ্বল করছিল। ঠোঁটের স্পর্শে সময় থেমে গেল। সে অনুভব করল যে তার শরীরের প্রতিটা কণা যেন জ্যাসপারের স্পর্শে সাড়া দিচ্ছে।